মিসা তার বেস্ট ফ্রেন্ড আর হাজব্যান্ডের ধারা ধোঁকার শিকার হয়। একটা সময় তারা দুজন ওকে মেরেই ফেলে। তখনই ভাগ্য মিসাকে আরেকটি সুযোগ দিয়ে 10 বছর পেছনে নিয়ে যায়। এবার মিসা কি পারবে তার ভাগ্যটা পরিবর্তন করতে, নাকি সে আবারও মৃত্যুর মুখে ঢলে পড়বে? এই জাপানিজ ড্রামাটি কোরিয়ান ম্যারি মাই হাজব্যান্ড ড্রামাটির রিমেক হলেও গল্পের কাহিনী অনেকটাই আলাদা। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আশা করছি তোমরাও এনজয় করবে। গল্পের শুরুতে মিসা পার্কে বসে কাঁদছিল। তখনই রেইনা এসে ওকে একটি ব্রেসলেট উপহার দিয়ে ওর সাথে বন্ধুত্ব করে নেয়। এভাবেই সময় পার হয়, দুজন বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। মিসা যে কোম্পানিতে কাজ করে সেখানে তময়া নামের একজন আসে। ওরা দুজন আবার ডেট করতে শুরু করে। একটা সময় ওদের বিয়ে হয়। মিসা তো খুবই খুশি, আর রেইনা সব সময় ওর পাশে ছিল। কাহিনী আসে বর্তমানে। মিসার স্টোম্যাক ক্যান্সার হয়েছে। জীবনের শেষ সময়গুলো হাসপাতালে পার করছে। তময়া ওকে দেখতে না আসলেও রেইনা ওকে দেখতে আসে। মিসা যখন ভার্সিটিতে ছিল ওর বাবাও স্টোম্যাক ক্যান্সারে মারা গিয়েছে। এরপর থেকে নানুই ওকে লালন পালন করেছে। নানু এখন ওদের হোম টাউন থাকে। হাসপাতাল থেকে আজ ওকে বাহিরে যাওয়ার অনুমতি দেয়া হয়। মিসা খুশি খুশি সুপার শপে যায়। বাড়ি গিয়ে স্বামীর জন্য খাবার রান্না করবে। তখনই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কল আসে। মিসা বলেছে ও মারা যাওয়ার পর ইন্স্যুরেন্সের টাকা ওর নানু পাবে, কিন্তু ইন্স্যুরেন্সের লোক জানায় কিছু মাস আগেই আপনার হাজব্যান্ড সেটা চেঞ্জ করে নিজের নামে করে নিয়েছে। এই শুনে মিসা অবাক। মিসার শরীরটা খুবই খারাপ হয়ে যায়। তখনই এক ট্যাক্সি ওকে লিফট দেয়। ড্রাইভার ওর সাথে গল্প করতে থাকে। মিসা বলে আমার বাবাও একজন ট্যাক্সি ড্রাইভার ছিল। ড্রাইভার বলে বাহিরে দেখো কত সুন্দর। খুব শীঘ্রই তোমার জীবনে এমন একজন আসবে যে সত্যি তোমাকে ভালোবাসবে। যাওয়ার সময় লোকটি ওকে কিছু ক্যান্ডিও দিয়ে যায়। মিসা যখনই ওর ঘরে ঢুকে হাজব্যান্ডের সাথে একটা মেয়ের কথা শুনতে পায়, যারা হেসে হেসে বলছিল মিসা খুব জলদি মারা যাবে আর আমরা ইন্স্যুরেন্সের টাকাও পেয়ে যাব। মিসা রুমে এসে নিজের স্বামী আর বেস্ট ফ্রেন্ডকে এই অবস্থায় দেখে ওর মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে। এরাও ঘাবড়ে যায় আর বাহানা করে বলে আমরা তোমাকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম আর একাকিত্ব আমাদের এখানে নিয়ে এসেছে। মিসা কেঁদে কেঁদে বলে আমি মারা যাওয়া পর্যন্ত নিজেদের আটকাতে পারলে না, আর ইন্স্যুরেন্সের টাকাটা আমার নানুর পাওয়ার কথা ছিল। তময়া তার আসল রূপে আসে। তময়া রেগে বলে আমার কথা ভাবনি? তোমার মতো অসুন্দর আর বোরিং একটা মেয়েকে আমি কেন বিয়ে করেছি জানো? কারণ তুমি টাকা জমাতে। মিসা কেঁদে বলে তোমরা দুজন নিকৃষ্ট। রেইনা বলে আমি তো সব সময় তোমার পাশে ছিলাম, এখন আমাদের জন্য এটুকু করতে পারবে না? মিসা বলে বন্ধুরা কি এমনটা করে? রেইনা বলে আমি সব সময় তোমাকে ঘৃণা করে এসেছি। ছোটবেলা থেকেই তুমি আমার চোখের বিষ ছিলে। আমরা কখনোই বন্ধু ছিলাম না। এইসব শুনে মিসা ইন্স্যুরেন্স কোম্পানিকে কল করে সত্যটা বলার জন্য। তময়া ওকে ধরে ফেলে ফোনটা নিতে আর ওকে বেলকনির দিকে ধাক্কা দিয়ে দেয়। বাই বাই মিসা। তখনই রেইনা এসে তময়ার হাতটা ছাড়িয়ে দেয়, যার ফলে মিসা নিচে পড়ে যায়। রেইনা নাটক করতে থাকে যেন মিসা আত্মহত্যা করেছে। মিসা ভাবত ও জীবনে অনেক খুশি আছে, সবচেয়ে ভালো বেস্ট ফ্রেন্ড আর হাজব্যান্ড পেয়েছে। তবে ও কখনোই রেইনা আর তময়ার আসল রূপটা দেখেনি। বিয়ের পর থেকেই তময়া ওর টাকা ব্যবহার করতে শুরু করে, আর রেইনা তো কোম্পানিতে ওর জায়গাটা দখল করে নিয়েছিল। মিসা ভাবতে থাকে ও যদি আর একটা বার সুযোগ পেত। এর সাথেই মিসার ঘুম ভাঙে ওর অফিসে। মিসা কিছুই বুঝতে পারছিল না। ও তো মারা গিয়েছে, তাহলে এখানে কি করছে? নিচে আসতেই প্রথমে তময়া, এরপর রেইনাকে দেখে মিসা ঘাবড়ে যায়। বাহিরে এসে আশেপাশের জিনিস দেখে মিসা অবাক। তখনই ও ফোনে তারিখ দেখে সেপ্টেম্বরের 18, 2015। মানে মিসা 10 বছর পেছনে চলে এসেছে। নিজেকে ইয়ং আর সুস্থ দেখে মিসা খুবই খুশি হয়। এখন ওর ক্যান্সারও ছিল না। মিসা খুশিতে অনেক দৌড়ায়, নিজের পছন্দের খাবার খেতে যায়। এখনও ওর কাছে এসব স্বপ্নই মনে হচ্ছিল। তখনই সিনিয়র মিস সুমোয়োশি ওকে কল করে আজকের প্রেজেন্টেশনের ব্যাপারে বলে।
মিসা একটা ফুড কোম্পানিতে কাজ করে। আগেরবার রেইনা ওকে ভুল ঠিকানা দিয়েছিল, এর ফলে মিসা সেখানে পৌঁছাতে দেরি করেছে আর প্রেজেন্টেশনও ভালো হয়নি। এবারও রেইনা ওকে মিথ্যে ঠিকানা দিলে মিসা আর সেখানে যায় না। সব কিছুই আগের মতো হচ্ছিল। তবে এবার লিফটে কোম্পানির এক ডাইরেক্টর ওয়াতারুর সাথে মিসা ধাক্কা খেয়ে যায়, যে ছিল গল্পের হিরো। ওয়াতারু বলে, এই স্কার্ফটি তোমাকে একদমই মানায়নি। যাই হোক, মিসা প্রেজেন্টেশন রুমে আসে। ওর মনে পড়ে আগেরবার এই ডিলটা অন্য কোম্পানি পেয়ে গিয়েছিল, এজন্য ও প্রেজেন্টেশন চেঞ্জ করে আর বলে ভবিষ্যতে বোবা ড্রিঙ্ক অনেক ফেমাস হবে কোভিডের সময়। সবাই অবাক, কোভিড কি? কারণ এখন তো 2015 সাল, করোনা এখনও আসেনি। সবাই ওর এমন আজব আচরণ দেখে অবাক। আর এবারও ওদের কোম্পানি ডিলটা পায় না। ওদের ডিপার্টমেন্টের হেড মিস্টার মিতো ওদের বকা লাগায়। আগেরবারের মতো রেইনা আবারও ওকে সরি বলতে আসে। এরপর মিসা এক ক্যাফেতে আসে, যেখানে ও বাবার সাথে আসতো। বাবা ওকে ক্যান্ডির কাগজ দিয়ে কচ্ছপ বানিয়ে দিত। বাবা বলেছিল, যখনই তুমি ঝামেলায় পড়বে আমি ট্যাক্সি করে তোমার সাহায্য করতে চলে আসব। বর্তমানে মিসার ওই ট্যাক্সি ড্রাইভারের কথা মনে পড়ে। ও পকেটে হাত দিতেই সেই ক্যান্ডিগুলো বের হয়ে আসে। সেখানেও একটা কাগজের কচ্ছপ বানানো ছিল। মিসা বুঝতে পারে ওটা ওর বাবাই ছিল, আর ভাবে আমি যেহেতু 10 বছর আগে ফিরে এসেছি, এবার কি আমি আমার জীবনটা চেঞ্জ করতে পারবো? অন্যদিকে ওয়াতারুও মিসার ব্যাপারেই ভাবছিল, যে মিসা বোবা ড্রিঙ্কের ব্যাপারে কথা বলছিল। রাতের বেলা মিসা ওদের সাথে স্পোর্টস বারে আসে ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখার জন্য। এখানে রেইনার বয়ফ্রেন্ডও ছিল। রেইনা হাসতে হাসতে সবসময়ই মিসাকে অপমান করত। ওর ফ্যাশন সেন্স আর মেকআপ তো খুবই বাজে। স্কুলে থাকার সময় নিজের ছেঁড়া মৌজা সেলাই করে পরত। অন্যরা যখন ওকে বুলি করত, আমি সব সময় ওর পাশে থাকতাম। রেইনা মিসাকে টাচ করলে মিসা ঘাবড়ে উঠে, আর ওয়েটারের সাথে ধাক্কা খেয়ে ওর কাপড়টা ভিজে যায়। আগেরবারও মিসা ওয়েটারের সাথে ধাক্কা খেয়েছিল। মিসা কি আদৌ ওর ভাগ্যটা চেঞ্জ করতে পারবে? মিসার মনে পড়ে আগেরবার যখন জাপান ওয়ার্ল্ড কাপে জিতেছিল, তময়া ওকে কিস করেছিল। এবার যখনই তময়া ওকে কিস করতে আসে, মিসা জলদি সরে যায়। এর ফলে তময়ার সাথে রেইনার বয়ফ্রেন্ডের কিস হয়ে যায়। মিসা তো দৌড়। পরদিন অফিসে এসে মিসা ও সকল তারিখগুলো টিক করতে থাকে, কোন দিনে কোন ঘটনাটা হতে চলেছে, যেগুলো ও চেঞ্জ করতে চায়। মিসা ভাবে, আমি আমার অ্যাকশন চেঞ্জ করলেও যেটা হওয়ার সেটা হবেই। তাহলে কি এবারও আমার সাথে ওটাই হবে? এসব ভেবে ভেবে ও কফি নিচ্ছিল। ওর হাতে গরম কেতলি লাগতেই যাচ্ছিল, তখনই ওয়াতারু এসে সেটা সরিয়ে ফেলে। এতে ওয়াতারুর হাত পুড়ে যায়। মিসা জলদি ওর হাতে বরফ লাগায় আর সরিও বলে। ওয়াতারু বলে, তুমি ক্ষমা চাচ্ছ কেন? মিসা বলে, কারণ আপনার জায়গায় আমার হওয়ার কথা ছিল, তবে মাঝখানে আপনি চলে এসেছেন। মিসার মনে পড়ে, যেটা হওয়ার সেটাই হবে, কিন্তু যদি মাঝখানে অন্য কেউ চলে আসে তাহলে কাহিনী চেঞ্জ হতে পারে। ওয়াতারু বলে, তুমি অতিরিক্ত ভালো একজন মানুষ। অফিস আওয়ার শেষেও আমি তোমাকে অন্য লোকের কাজ করতে দেখেছি। তোমার মতো লোকদের বোকা বলে। সাধারণত মানুষরা নোংরা জিনিস ফেলে দেয়, আর তুমি সেগুলোকে নিজের জীবন কন্ট্রোল করতে দাও, আর একটা সময় নিজেরাই ডিপ্রেশনে ভোগো। মিসা রেগে বলে, আমি এসব জানি, এরপরও আমার জীবনটা ধ্বংস করছি। আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না। যতই আপনি আমার বস হন না কেন, আমার জীবন নিয়ে এভাবে কথা বলার অধিকার আপনার নেই। ওয়াতারু বলে, তাহলে তুমি রাখতেও পারো। মিসা বোকা হয়ে যায়। ওয়াতারু বলে, যখন কেউ তোমাকে তুচ্ছ করে তখন এভাবেই রাগ দেখানো উচিত। আবর্জনাদের জীবন থেকে ফেলে দেয়াই উত্তম। যারা তোমার খুশি চায় না, তোমার জীবনে তাদের কোনো জায়গা নেই। তুমি শুধু এটা বিশ্বাস রেখো, তুমি তোমার জীবনটা চেঞ্জ করতে পারবে। মিসা ওকেই দেখতে থাকে। ওয়াতারু কেমন যেন ওকে হিন্ট দিতে চাচ্ছে। আগের বারের মতো আজ রাতেও তময়া মিসাকে বিয়ের জন্য প্রপোজ করে। মিসাও সেটা একসেপ্ট করে নেয়, কারণ যেটা হওয়ার সেটা তো হবেই। মিসা ভাবে, এবার আমি আমার করুণ জীবনটা রেইনাকে দিব। রেইনা, ম্যারি মাই হাজব্যান্ড। রাস্তার ওপারে ও ওয়াতারুকে খেয়াল করে। কাহিনী ওই সময় যায় যখন ওরা ভার্সিটিতে ছিল।
দুজন একই ভার্সিটিতে পড়তো। সেখানের এক পুকুরে একটি কচ্ছপ ছিল। মিসা সেটার নাম দিয়েছিল কামিকিচি, আর প্রতিদিন এসে ওর সাথে গল্প করত। ওয়াতারু দূর থেকেই ওকে দেখত। একদিন ওয়াতারু নিজের স্বপ্নের রিসার্চ ছেড়ে বাবার বিজনেস সামলানোর জন্য পড়াশোনা ছেড়ে দেয়। ওই দিন ও মিসাকে কাঁদতে দেখে, কারণ সেদিনই মিসার বাবা মারা গিয়েছিল। কিছুদিন পর মিসা ভার্সিটিতে ফিরে দেখে ওই পুকুরটা শুকিয়ে গেছে। মিসা কামিকিচিকে খুঁজে না পেয়ে অনেক কাঁদে। তখনই ও গাছে একটা চিঠি পায়। চিন্তা করো না, তোমার কচ্ছপ আমার কাছেই আছে। এই দেখে মিসা একটু খুশি হয়। আসলে তো সেটা আমাদের ওয়াতারু নিজের সাথে নিয়ে গিয়েছিল, যেটা এখনও ওয়াতারু যত্ন সহকারে রেখে দিয়েছে। ওয়াতারু মিসার জীবনে একটা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার হয়েছিল। পরবর্তীতে ওয়াতারু যখন কোম্পানিতে মিসাকে দেখে ও খুশি হয়। সব সময় দূর থেকেই মিসাকে দেখত। ও মিসাকে পছন্দ করত, কিন্তু কখনোই সামনে গিয়ে কিছু প্রকাশ করেনি। আমরা বুঝতে পারি ওয়াতারুও 10 বছর পেছনে চলে এসেছে, কিন্তু এবার হঠাৎ করেই মিসার সাথে ওর এভাবে দেখা হলো। বর্তমানে মিসা খুবই কনফিডেন্টের সাথে অফিসে আসে। ওয়াতারুর সাথে দেখা হলে গুড মর্নিং জানায়। রেইনা ব্যাপারটা খেয়াল করে, ভেতরে এসে জিজ্ঞেস করে, তুমি ডিরেক্টর ওয়াতারুকে কিভাবে চেনো? মিসা বলে, আমাদের অ্যাক্সিডেন্টালি দেখা হয়েছিল। মিসা যখন জানতে পারে ওয়াতারুর দাদা কোম্পানির মালিক আর বাবা কোম্পানির সিও, মিসা খুবই অবাক হয়। মেয়েরা তো ওয়াতারুর হ্যান্ডসামনেস নিয়েই কথা বলছিল। রেইনা জেলাস হয় যে এরকম ধনী মানুষ মিসাকে চেনে। এ সময় সিনিয়র আর মিকু যখন রেইনাকে কাজের কথা বলে, ওর তো মেজাজটাই খারাপ হয়ে যায়। তময়া তো ওদের বিয়ের প্ল্যান করছিল আর ফ্লার্ট করছিল। মিসা কোনোভাবে এসব সহ্য করছে। লাঞ্চের সময় রেইনা যখনই ওর পাশে বসতে আসে, মিসা বাহানা করে বলে, আমি চলে যাব, তাই ওখানেই বসো। মিসা ভাবে, আমি কি করব যেন ওরা দুজন বিয়ে করে। কিন্তু ওদের অ্যাফেয়ার তো 10 বছর পর শুরু হবে। ও ক্রিসমাসের দিন তো রেইনার বয়ফ্রেন্ড ওকে চিট করলে ওদের ব্রেকআপ হয়ে যাবে। তখন আমি এই দুইটাকে এক করতে পারবো। এ সময় সিনিয়র সুমু এদিকেই আসছিল। মিসার মনে পড়ে এর আগেও রেইনা ইচ্ছে করে ওনার কাপড়ে খাবার ফেলেছিল। এজন্য এবার মিসা দৌড়ে গিয়ে ওদের মাঝখানে চলে আসে, যার ফলে ধাক্কা লেগে এবার খাবারগুলো তময়ার গায়ে গিয়ে পড়ে। রেইনা তো মিষ্টি কণ্ঠে ওকে সরি বলে। তময়া বলে, ইটস ওকে, আমি এটা পরিষ্কার করে নিব। আর মিসাকে বলে এটা পরিষ্কার করতে। এবার মিসা বলে, আমাকে কেন দিচ্ছ? এটা তো তোমার, তুমিই করো। তময়া তো বোকা হয়ে যায়। মিসা এটা করতে পেরে খুবই খুশি। দূর থেকে ওয়াতারু এটা খেয়াল করে। মিসা ওয়াশরুমে গিয়ে ভাবছিল, এবার তাহলে আমি সব ঠিক করতে পারবো। এ সময় ভেতর থেকে মিকু ওর কাছে সাহায্য চায়। মিসাও ওর সাহায্য করে। মিকু ওকে ধন্যবাদ বলে, সাথে এটাও বলে, আমি রেইনার কাছে সাহায্য চেয়েছিলাম, তবে ও আমাকে ইগনোর করে চলে গেছে। মিকু তো মিসাকে খুবই পছন্দ করে। আজ মিসা যখন ওই ক্যাফেতে যায়, সেখানে ওর সাথে ওয়াতারুর দেখা হয়। ওরা দুজন এখানে কাজের ব্যাপারে কথা বলে, কিছুক্ষণ গল্পও করে। বাড়ি এসে মিসা খেয়াল করে আগামীকাল রাতের তারিখে এর আগের বার রেইনা ওকে ডিনারের কথা বলে স্কুল রিউনিয়ন পার্টিতে নিয়ে গিয়েছিল। ওকে এমন কাপড়ে দেখে সবাই তো ওকে নিয়ে হাসাহাসি করছিল। ক্লাসমেটরা বলছিল রেইনা কেন যেন মিসার সাথে বন্ধুত্ব রেখেছে, ও তো খুবই ভয়ঙ্কর। এসব শুনে মিসা কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল। বর্তমানে মিসা এসবই ভাবছিল। আর নিজের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করলে ওর ক্লাসমেট ইউতোর মেসেজ দেখতে পায়। ছেলেটা মিসাকে পছন্দ করত। একটা জিনিস আমাকে খুবই জ্বালাচ্ছে। আসলে রেইনা আমাকে একটা চিঠি দিয়ে বলেছিল সেটা তুমি দিয়েছ। অনেক ভাবার পর আমি বুঝতে পেরেছি ওসব কথা তুমি লিখতেই পারো না। আমরা কি কথা বলতে পারি? মিসা অবাক, কারণ ও তো ইউতোকে কোনো চিঠি দেয়নি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইউতো ছিল স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। ইউতো মিসাকে পছন্দ করত, কিন্তু বলেনি। ওদের একসাথে দেখে রেইনা জ্বলত আর বলে, তোমরা কি নিয়ে কথা বলছিলে? মিসা বলে, আমরা ড্রামা ক্লাবের ব্যাপারে কথা বলছিলাম। রেইনা বলে, তুমি কি স্টেজে যেতে চাচ্ছ? মিসা বলে, না না, আমি তো ব্যাক স্টেজে থাকবো। রেইনা বলে, তোমাকে এসব মানায় না। তুমি জানো না, সবাই বলে
ইউ তো খুবই ক্রিপি একটা ছেলে। তুমি যদি ওর সাথে চলো সবাই তোমাকেও ওর মতোই ভাববে। আমার তো তোমাকে নিয়ে চিন্তা হয়। কিন্তু পরদিনই মিসা স্কুলে এসে দেখে কাজের নাম করে রেইনা ইউতোর নাম্বার নিচ্ছে। আর তখন থেকেই হঠাৎ ক্লাসের সবাই যেন কেন মিসাকে জ্বালাতে শুরু করে, ওকে বুলি করতে শুরু করে। বর্তমানে এসব কিছু ভেবে মিসা রেইনার সাথের সকল ছবিগুলো খুলে ফেলে। আলমারি খুললে সব কিছু রেইনার বাছাই করা কাপড়ই দেখে। মিসা যখনই নিজের পছন্দ মতো কিছু কিনতে যাইত, রেইনা বলতো এটা তোমাকে ভালো লাগবে না, এটা নাও। মিসা সবসময়ই রেইনার ইচ্ছে মতো চলেছে। এবার মিসা রেইনার বাছাই করা সকল জিনিসগুলো ডাস্টবিনে ফেলে দেয়। এসব করে মিসার মনটা কিছুটা হালকা হয়, কিন্তু ওর ঘর তো পুরো খালি হয়ে যায়। প্ল্যান মতো আজ মিসা আর ওয়াতারু এক ক্যাফের ওপেনিংয়ে যায়। মিসা তো অনেকগুলো ডেজার্ট খেতে চাচ্ছিল। ওয়াতারু বলে সবগুলোই নাও, আমরা শেয়ার করে খেতে পারবো। মিসা ভাবে আমি প্রথমে ভেবেছিলাম উনি খুবই কোল্ড, তবে উনি ভালো একজন মানুষ। ওয়েট, উনি কোম্পানির মালিকের নাতি, দেখতে হ্যান্ডসাম, ভালো চাকরি আছে। ড্রামার মতো হঠাৎ করে ওনার সাথে আমারই কেন দেখা হলো? যেখানেই যাই সেখানেই তার সাথে দেখা হয়। উনি কি আমাকে স্টক করছে? উনি কি আমার সাথে স্ক্যাম করবে? না না, আমি আবারও একই ভুল করতে পারি না। উনি কি হতে পারে? পারভার্ট, বুলি, সাইকোপ্যাথ, ম্যানিপুলেটর? মানে ও অনেক উল্টা পাল্টা ভাবছিল। দেন ভাবে না না, ওনার মতো নোবেলম্যান আমার প্রতি ইন্টারেস্টেড হবে না। ওয়াতারু বলে কিছু কি হয়েছে? মিসা বলে না না। খাওয়ার শেষে মিসা জামা কিনতে যায়। ওয়াতারুও ওর সাথে যায়। সব ওনার ওদের কাপল ভেবে ভুল করলে ওরা তো লজ্জা পেয়ে যায়। একটা জামা মিসার খুবই পছন্দ হয়, দাম বেশি দেখে ও সেটা নেয় না। ওয়াতারু ব্যাপারটা খেয়াল করে। এ সময় রেইনা ওকে কল করে। ওয়াতারু বলে কিছু কি হয়েছে? মিসা বলে আজ স্কুলে আমাদের রিউনিয়ন পার্টি, আমি যাব না। ওয়াতারু বলে কেন? মিসা বলে ওরা আবারও আমাকে নিয়ে বাজে কথা বলবে। ওয়াতারু বলে তোমার উচিত ক্যাকটাসের মতো হওয়া, নিজেকে এমনভাবে তৈরি করা যেন কেউই তোমাকে আঘাত করতে না পারে। মিসাও কথাগুলো বুঝতে পারে। ওয়াতারু ওকে একটা ক্যাকটাস গাছ উপহার দেয়। তখনই মিকু ওর সাথে দেখা করতে আসে আর জিজ্ঞেস করে এটা কি তোমার বয়ফ্রেন্ড? ওয়াতারু বলে এমন কিছুই না। যাওয়ার সময় ও মিসাকে বলে যায় ওই জামাটা তোমাকে খুবই মানাবে। মিসা কখনোই নিজের জন্য খরচ করতো না। এবার মিসা নিজের উপর খরচ করার ডিসাইড করে। মিকুর সাথে ওর ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মিকু বলে আমি সবসময় তোমার ক্লোজ হতে চেয়েছিলাম, তবে রেইনার জন্য হতে পারিনি। তুমি যে কিভাবে ওর সাথে থাকো? মিসা বলে এবার আমি সেটা শেষ করব। রাতের বেলায় স্কুল রিউনিয়ন পার্টি। মিকু মিসাকে স্টাইলিশের কাছে নিয়ে যায়। মিসা যখনই আজ সেই পার্টিতে এন্ট্রি নেয়, সবাই তো ওকে দেখে অবাক। মিসা ক্লাসমেটদের বলে আমি সব সময় ভাবতাম তোমরা কেন হঠাৎ করে আমাকে ঘৃণা করতে শুরু করেছ। ওরা বলে তোমার কারণেই। রেইনা ওদের চুপ করানোর চেষ্টা করে। ওরা বলে তুমি ইউতোকে পছন্দ করতে, ইউতো যখনই রেইনাকে পছন্দ করতে শুরু করেছে তুমি রেইনাকে হ্যারাস করতে শুরু করেছ, রেইনাকে জ্বালাতে। মিসা অবাক, কে তোমাদেরকে এসব বলেছে? ওরা বলে নাটক করো না, রেইনা নিজেই আমাদের বলেছে। তোমার কারণে রেইনা কান্নাও করেছে। তুমি তো ইউতোকেও ক্রিপি চিঠি দিয়েছ। তুমি যদি আমাকে ফলো করো আমি তোমার নামে স্কুল আর পুলিশের কাছে কমপ্লেন করব। মানে এই মেয়ে কত বড় খারাপ। মিসা বলে আমি কখনোই এসব করিনি, ইউতোকেও চিঠি লিখেনি। ওরা উল্টো মিসাকেই মিথ্যেবাদী বলে, আর এই বেয়াদব এখনও নাটক করে। মিসা যখন বলছে কিছুই করেনি, ও কিছুই করেনি, তখনই ইউতো এসে বলে আমি কখনোই রেইনাকে পছন্দ করিনি। আর মিসা সরি যে আমি তোমাকে ওই চিঠির ব্যাপারে জিজ্ঞেস করিনি। মিসা বলে আমি সব সময় জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে হঠাৎ কেন সবাই আমার সাথে এমনটা করছে। তবে আমি এখন খুশি যে তোমরা আমার বন্ধু হওনি। যারা অন্যদের কষ্ট দিয়ে খুশি হয় তারা কখনোই বন্ধু না। এই বলে মিসা কাঁদতে কাঁদতে বৃষ্টির মাঝে চলে যাচ্ছিল। তখনই ওয়াতারু ওর জন্য ছাতা নিয়ে আসে। মিসা বলে তুমি সবসময় কিভাবে চলে আসো? ওয়াতারু বলে আমি কোনো স্টকার না, কমপক্ষে আমি তোমার মাথার উপর ছাতাটাও তো রাখতে পারবো। বাড়ি এসেও মিসা ওয়াতারুর কথাই ভাবছিল আর ব্লাশ করছিল। ওদিকে ওয়াতারুও মিসার কথাই ভাবছিল। ওর ঘরে আমরা মিকুকে দেখি। ওদিকে ওই হিংসুটে রেগে ফেটেই যাচ্ছিল।
পরদিন ও ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেয়। আমি জানি তুমি আমার সাথে চিট করছ, আসলে আমি তোমার থেকে বেটার কাউকে খুঁজে পেয়েছি, বাই বাই। ও ওয়াতারুকে দেখে ইচ্ছে করে ক্যান্ডির বক্সটা ফেলে দেয়, আর সেগুলো তুলতে গিয়ে ইচ্ছে করে ওয়াতারুর গায়ে গিয়ে পড়ে, এমনকি পায়ে ব্যথা পাওয়ার নাটকও করে। আসলে গত রাতে রেইনা মিসার সাথে ওয়াতারুকে দেখেই ওয়াতারুকে নিজের টার্গেট বানিয়ে নিয়েছে। ওদিকে মিসা খুবই সুন্দর করে অফিসে আসে, ও তো এখন তময়াকে পাত্তাই দেয় না। ডিপার্টমেন্টের লিডার ওদের দুজনের সাথেই খুবই বাজে আচরণ করে, তবে রেইনার সাথে আবার ভালো আচরণ করে, কারণ রেইনা মিষ্টি মিষ্টি কথা দিয়ে নিজের ফয়দার জন্য ওনাকে ফাঁসিয়ে রেখেছে। এ সময় মিসার কাছে ইউতোর কল আসে। ইউতো ওদের অফিসের সাথেই নিজের রেস্টুরেন্ট খুলেছে। মিসা ওর সাথে দেখা করে। ইউতো ওর কাছে মাফ চায়। আমার উচিত ছিল ওই সময় তোমাকে চিঠির ব্যাপারে জিজ্ঞেস করা। ক্লাসের অনেকেই এখন তোমার কাছে ক্ষমা চাইতে যাচ্ছে। ওরা দুজন একসাথে গল্প করে। রেইনা এসে ওদের একসাথে দেখে জেলাস হয় আর নাটক করে, আসলে স্কুলে থাকার সময় তুমি আমার একমাত্র বন্ধু ছিলে। আমি ভেবেছিলাম ইউতো তোমার সাথে থাকলে তুমি আমার থেকে দূরে সরে যাবে। ইউতো বলে, আমার তো মনে আছে তোমার অনেক বন্ধুই ছিল। রেইনা বলে, কাছের বন্ধু শুধু মিসাই ছিল। মিসা তো ওর আসল রূপটা জানে আর ওকে মাফ করার অভিনয় করে। রেইনা বলে, আমার বয়ফ্রেন্ড আমাকে চিট করেছে, এজন্য আমি ব্রেকআপ করে ফেলেছি। মিসা অবাক, ওর ব্রেকআপ তো ক্রিসমাসের দিন হওয়ার কথা ছিল। রেইনা বলে, সমস্যা নেই, একজন হিরোর মতো আমার সামনে চলে এসেছে। মিসা যখন বুঝতে পারে রেইনার নজর এখন ওয়াতারুর উপরে পড়েছে, মিসা চিন্তায় পড়ে যায়। অফিসে এসে মিসা ওর সিনিয়র সুমুকে দেখে ভাবছিল, এর আগেরবারও ডিপার্টমেন্টের হেড ওদের কাজ না দেখেই বারবার ওদের দিয়ে একই কাজ করিয়েছিল, যার ফলে ও আর সিনিয়র এত ব্যস্ত ছিল যে সিনিয়র তার মেয়েরও খেয়াল রাখতে পারেনি, আর তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এজন্য মিসা এবার সিনিয়রকে বলে, আমি জানি মিস্টার মিতো আমাদের কাজ দেখে না, তাই নতুন করে কাজ করার দরকার নেই। উনি শুধু মিটিংয়ের আগেই কাজ চেক করে, এর আগে প্রতিবার না দেখেই সেগুলো রিজেক্ট করে দেয়। এজন্য এবার ওরা বারবার একই কাজ দেখায়, আর এই বোকা সেটা বুঝতেও পারে না। আগেরবার রেইনা ট্রিক করে সিনিয়র আর মিকুকে ফাঁসিয়ে তাদেরকে কোম্পানি থেকে বের করে কোম্পানিতে নিজের জায়গা করে নিয়েছিল। এবার মিসা সেটা হতে দিবে না। মিসাকে নতুন বান্ধবীদের সাথে খুশি দেখে রেইনা তো খুবই জ্বলে। পরদিন রেইনা ওয়াতারুকে মেসেজ করে, আপনাকে ধন্যবাদ বলার জন্য আপনার সাথে দেখা করতে চাচ্ছি। ওয়াতারু এখানে কারো মেসেজ পেয়ে দেখা করতে যায়। মিসা ওর সাথে কথা বলতে চাচ্ছিল। ওয়াতারু মিকুকে বলে, কেন ডেকেছ? মিকু বলে, ওই দিন তোমার বাসায় আমার আংটিটা ফেলে এসেছি, এজন্য। ওদের একসাথে দেখে মিসা অবাক আর জলদি লুকানোর চেষ্টা করে, তবে ওয়াতারুর সামনেই পড়ে যায়। ওয়াতারু বলে, কি করছ? মিসা তো চুপ হয়ে যায়। এরপর ওরা আবারও কাজের ব্যাপারে কথা বলতে যায়। মিসা ভাবে, এই লোক তার থেকে 10 বছর কম মেয়ের পিছু পড়ে আছে। তখনই ওয়াতারুর কাছে রেইনার মেসেজ আসে। এই দেখে তো মিসা ওকে আরও ছেঁচড়া ভাবে আর সেখান থেকে পালায়। ঘরে এসে আবার তময়াকে দেখে ও ঘাবড়ে যায়, কারণ তময়ার কাছে ওর ঘরের চাবি আছে। তময়া বলে, কাজের জন্য তোমাদের ডিপার্টমেন্ট কালকে ফার্মে যাবে, আমিও সেখানে যাব। শুনেছি রেইনা ডিরেক্টর ওয়াতারুকেও সেখানে ইনভাইট করেছে। এসব শুনে মিসা বলে, না না, রেইনা ডিরেক্টরের কাছে যেতে পারে না, যেভাবেই হোক রেইনা আর তময়াকে এক করতেই হবে। এজন্য ও তময়াকে শপিংয়ে নিয়ে যায়, যেন রেইনার চোখে ওকে ভালো লাগে। তময়া রাতেও ওর সাথেই থাকতে চায়, মিসা কোনোভাবে ওর পিছু ছাড়ায়। অন্যদিকে দেখি রেইনা ওর এক্স বয়ফ্রেন্ডকে ব্ল্যাকমেল করে তার থেকে অনেকগুলো টাকা নেয়, এমনকি অনেকগুলো শপিংও করে। পরদিন ফার্মে যাওয়ার সময় মিসা ইচ্ছে করে রেইনাকে তময়ার সাথে বসায়। সেখানে পৌঁছানোর পর মিসা মিকুকে ওয়াতারুর গাড়ি থেকে নামতে দেখে। মিসা তো আবারও ওয়াতারুকে ভুল বোঝে। আঙুর তোলার সময় রেইনা তো পায়ে ব্যথার নাটক করে ইচ্ছে করে ওয়াতারুর উপরেই পড়ে। ইউতো মিসার সাথে কথা বলছিল। এই দেখে রেইনা ওদের সামনেই বলে, মিসা আর ইউতো দুজন দুজনের প্রথম ক্রাশ, ওরা এখনও একসাথে কতটা খুশি। তমো এত জেলাস হয়। ইউতো খুবই ভালো শেফ, ও সবার জন্য মজার মজার খাবার বানায়। ওয়াতারুকে কাঠ কাটতে দেখে মিসা ভাবে ও কি রেইনাকে ইমপ্রেস করার চেষ্টা করছে,
ছেঁচড়া কোথাকার। আসলে তো ওয়াতারু মিসাকে দেখছিল। খাওয়ার সময় রেনা ইচ্ছে করে সবাইকে মিসা আর তময়ার এঙ্গেজমেন্টের কথাটা বলে দেয়, আর এমন নাটক করে যেন ভুল করে মুখ থেকে বের হয়ে গেল। এরপর মিসা যখন আঙুর ওয়াশ করতে যায়, ওয়াতারু ওর সাহায্য করতে আসে। ওয়াতারু বলে, তুমি কি সত্যি তময়াকে ভালোবাসো, ওকে বিয়ে করতে চাচ্ছ? মিসা বলে, এসব জিজ্ঞেস করার আপনার কোনো অধিকার নেই। ভালো হয় আপনি মিকুর খেয়াল রাখুন। আমি জানি আপনারা ডেট করছেন। আপনি তো খুবই খারাপ, অফিসের সব মেয়েদের সাথেই লাইন মারতে চাচ্ছেন। আমি কত নাম্বার, 3, 4, 5 নাকি 7? আসলে কতগুলো গার্লফ্রেন্ড আছে আপনার? ও তো কোনোভাবেই থামছিল না। এজন্য ওয়াতারু ওর মুখে পানি মেরে বলে, সব কিছু নিজেই তো ভেবে নিয়েছ। মিকু আমার ছোট বোন। ব্যাপারটা আমরা এজন্য লুকিয়েছি কারণ কোম্পানির কেউই জানে না মিকু সিওর মেয়ে। আমি চাচ্ছিলাম কেউ যেন ওর আসল পরিচয় জেনে ওকে অন্যরকম ট্রিট না করে, আর মিকু নিজের কাজে দক্ষ হয়। আর ওই রেইনার সাথেও আমার কিছুই নেই। মিসা তো চুপ হয়ে যায় আর ওর কাছে মাফ চাইতে থাকে। ওর আচরণে ওয়াতারু হাসে। এরপর দুজন গল্প করছিল। মিসাকে খুশি দেখে ওয়াতারু বলে, তুমি ভালো আছো, এতে আমিও খুশি। ওদের একসাথে দেখে তো রেইনা অনেক জেলাস হয়। বাড়ি ফেরার সময় রেইনা ওয়াতারুর সাথে যেতে চায়। ওদের একসাথে দেখে মিসার খারাপ লাগে। ওয়াতারু রেইনাকে বলে, তুমি কবে থেকে মিসাকে চেনো? রেইনা বলে, মিডল স্কুল থেকে। মিসার মা অন্য এক লোকের সাথে চলে গিয়েছিল। ও সময় মিসা যখন পার্কে বসে কাঁদছিল তখন আমি ওর সাথে বন্ধুত্ব করেছিলাম। একটা সময় আমার মাও মারা গিয়েছে, তবে আমার কষ্ট শেয়ার করার মতো কেউই নেই। ডিরেক্টর, আপনার মাও তো মারা গিয়েছে, তাই না? আমি আপনার অনুভূতিটা বুঝতে পারি। মিসা তো সবার সাথেই বন্ধুত্ব করতে পারে, এমনকি আজ তময়ার সামনেও ইউদোর সাথে কিভাবে মিশছিল। আমি খারাপ কিছু বুঝাচ্ছি না, আমিও ওর মতো সবার প্রিয় হতে চাই। তবে দিন শেষে আমি একাই থেকে যাই। মানে সে সব সময় সবার সামনে মিসাকে খারাপ দেখিয়ে নিজেকে অসহায় করে দেখায়। আরও বলে, আপনি আর মিসা তো বেস্ট ফ্রেন্ড, তাই না? এভাবে সব সময় ওর পিঠ পিছু এভাবেই ওর বদনাম করে বেড়ান। রেইনা তো ভালো সাজার নাটক করে। ওয়াতারু বলে, আপনি আমার উপর ইন্টারেস্টেড, তবে আমি নই, কারণ আপনার সকল কথাই আমার কাছে বিরক্তিকর লাগছে। আপনার মনে রাখা উচিত, যারা কোনো অনুশোচনা ছাড়াই অন্যদের ছোট করে কষ্ট দেয় তারাও শেষ পর্যন্ত নিজেদের শাস্তিটা পায়। রেইনা তো রেগে ফেটেই যাচ্ছিল। ওয়াতারু বলে, আপনি ইচ্ছে করে সিঁড়ি থেকে ফেলে 50টা চকলেট নষ্ট করেছেন। অবশ্যই এর ভর্তুকি কোম্পানিকে দিয়ে দিবেন। রেইনা রেগে গাড়ি থেকে নেমে যায়। ওয়াতারু বলে, বাহ, আপনার পা দেখছি একদমই ভালো আছে। রেইনা রেগে মিসার দিকে তাকায় আর ওয়াতারুর কাছে গিয়ে ওকে কিস করার নাটক করে। আসলে তো ও ওয়াতারুকে বকা দেয়। পেছন থেকে ওরা সবাই এসব দেখে অবাক। এরপর রেইনা মিসার ঘরে আসে আর জিজ্ঞেস করে, ওই দিন রিউনিয়ন পার্টির পর ওয়াতারুর সাথে তুমি কি করছিলে? মিসা বলে, এমনিতেই দেখা হয়ে গিয়েছিল। মিসা এবার বুঝতে পারে এজন্যই রেইনা ওয়াতারুকে টার্গেট করেছে, কারণ মিসা ওর থেকে বেটার কিছু পাবে সেটা তো রেইনা সহ্য করতে পারে না। মিসার ওয়াতারুর জন্য চিন্তা হচ্ছিল আর রেইনাকে মিথ্যে বলে, তুমি কি জানো না ডিরেক্টর ওয়াতারুর ক্যারেক্টার ভালো না। উনি তো অফিসের সকল মেয়েদের উপরই লাইন মারে, এমনকি আমার সাথেও লাইন মারার চেষ্টা করেছে। আমার তো তোমার জন্য চিন্তা হয়। রেইনা হেসে বলে, ও তো আমার সাথেও চেষ্টা করেছে, আমি ওকে সিরিয়াসলি নেইনি। পরদিন অফিসে আসলে রেইনা ওয়াতারুকে দেখে দাঁড়িয়ে থাকে। ওয়াতারু ওকে পাত্তা না দিয়েই চলে যায়। ওদিকে এরা তিনজন খাবার খাচ্ছিল। মিকু মিসাকে বলে, তুমি কি সত্যি তময়াকে বিয়ে করবে? আমি ওই দিন সবার আচরণই খেয়াল করেছি। ইউতো সবার সাথেই অনেক কাইন্ড, সবার সাহায্য করছিল। ডিরেক্টর হয়তো সবার সাথে মিশতে পারে না, তবে সকল কঠিন কাজ উনিই করছিল। কিন্তু ওই তময়া, উনি তো বসে বসে খাচ্ছিল, এমনকি আমি যখন স্টেক নিতে নিচ্ছিলাম উনি সেটা খেয়ে ফেলেছে। আমি তো কখনোই এমন কাউকে ডেট করব না, তোমার পছন্দ খুবই খারাপ। এসব শুনে মিসা হাসে। মিকু বলে, আমার ভাই তো ওর থেকে 100 গুণ বেশি ভালো। সিনিয়র অবাক হয়ে বলে, তোমার ভাই? মিকু জলদি কথা ঘুরিয়ে ফেলে। মিকু ওয়াতারুকে মেসেজ করে, তুমি ওই মেয়েকে কেন কিস করেছিলে? ওয়াতারু বোকা হয়ে যায়। মিসা তো এখন ওয়াতারুকে দেখেই পালাচ্ছিল আর অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। ওয়াতারু বুঝতে পারে না মিসা এমনটা কেন করছে। অফিস শেষে ওয়াতারু
ওর সাথে কথা বলতে ওর পিছু দৌড়ায়। মিসা জলদি ওকে নিয়ে লুকিয়ে পড়ে। আসলে মিসা রেইনার নজর থেকে লুকাচ্ছিল। এতে করে তো ওরা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে, ফলে দুজনই নার্ভাস হয়ে যায়। মিসা ওকে ব্যাপারটা বলে, আসলে আমি চাচ্ছিলাম না রেইনা আপনাকে টার্গেট বানাক, এজন্যই আপনাকে এড়িয়ে চলছি। আর আপনার নামে একটু মিথ্যে কথাও বলেছি যে সব মেয়েদের সাথেই আপনার সম্পর্ক আছে। ওয়াতারু অবাক। ওয়াতারু বলে, আমাদের মাঝে কি এখনও ভুল বুঝাবুঝি আছে? মিসা বলে, আমার কিছু আসে যায় না আপনি রেইনাকে কিস করেন না অন্য কাউকে। ওয়াতারু বলে, আমি ওকে কিস করিনি, আমি ওকে রিজেক্ট করে দিয়েছিলাম, এজন্য ও আমার সামনে এসে আমাকে বকা দিয়েছে। এই শুনে তো মিসা খুবই হাসে। ওকে হাসতে দেখে ওয়াতারুও খুশি হয়। বাড়ি এসে মিসা ভাবছিল ওর বিয়ের আর 24 দিন বাকি আছে। রেইনা অবশ্যই ওকে খুশি দেখতে পারে না, এজন্য মিসা রেইনার সামনে খুশি থাকার নাটক করবে, যেন রেইনা সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। পরদিন মিসা রেইনা আর তময়াকে নিয়ে ঘুরতে যায়। মিসা ইচ্ছে করে রেইনার সামনে তময়ার সাথে অনেক খুশি খুশি দেখাচ্ছিল, অনেক লাভি ডাবি আচরণ করছিল। ওদের একসাথে দেখে মিসাকে খুশি দেখে রেইনা অবশ্যই জ্বলে। মিসা তময়াকে বলে, বিয়ের পর কিন্তু আমরা একসাথে আলাদা অ্যাপার্টমেন্টে থাকব। তোমার ট্রেডিং কেমন চলছে? তময়া বলে, অনেক ভালো, 10 মিলিয়নের উপরে লাভ হয়েছে। রেইনা এই সব কিছুই খেয়াল করে। মিসা যখনই ওয়াশরুমে যায়, রেইনা এবার তময়াকে সিডিউস করতে থাকে। মানে, যেহেতু তময়ার টাকা আছে, সাথে মিসার খুশি ওর সহ্য হয় না, এজন্য রেইনা তময়াকে ফাঁসানোর ডিসাইড করে। দূর থেকে মিসা এসবই দেখছিল, ও তো এটাই চাচ্ছিল। পরদিন মিসাকে তময়া আর রেইনার সাথে দেখে ওয়াতারুর ভালো লাগে না। মিকুর কাছেও এটা একদম ভালো লাগে না। ওয়াতারু ওকে বলে, আমি বলেছি আমি রেইনাকে কিস করিনি। মিকু বলে, তোমার কলেজের ক্রাশ আবারও তোমার সামনে, সে এরকম খারাপ একটা মানুষের সাথে আছে, তুমি কি কিছুই করবে না? তুমি যদি এই সুযোগটা হাতছাড়া করো, তুমি 1 নাম্বারের বোকা। ওয়াতারু বলে, আমি জানি আমি বোকা, তবে এবার আমি এভাবে বসে থাকবো না। রাতের বেলা রেইনা তময়াকে ডাকে আর আবারও মিসার নামে প্যাচ লাগায়। মিসা তো ইনস্টাগ্রাম ইউজ করছে। ও তোমাকে বলেনি? ইদানিং তো ডিরেক্টরের সাথেও ওর সম্পর্ক ভালো। মনে রেখো, আপেল কখনো গাছ থেকে বেশি দূরে পড়ে না। এটা একটা প্রবাদ বাক্য, যেটা দ্বারা বোঝায় সন্তান বাবা মায়ের মতোই হয়। অন্যদিকে মিসা এখনও কাজ করছিল। ওয়াতারু এসে বলে, তুমি কি এবারও একই ভুল করবে? মিসা বলে, এটা তোমার ব্যাপার না। ও চলে যেতে নিলে ওয়াতারু ওকে আটকে বলে, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। মিসা বলে, আমার কারো সাহায্য লাগবে না। ওর এমন আচরণে মিসার আজব অনুভব হচ্ছিল। বাহিরে তময়া ওর অপেক্ষা করছিল। তময়া বলে, তোমার ঘরের লক কেন চেঞ্জ করেছ? মিসা মিথ্যে বলে, ঘরের চাবি হারিয়ে গেছে। তময়া বলে, তুমি ডিরেক্টরের হাত কেন ধরেছিলে? তোমাদের মাঝে কিছু চলছে? চলো, সমস্যা নেই, ঘরে গিয়ে কথা বলবো। মিসা ওকে চলে যেতে বলে। তময়া রেগে বলে, ঘরে কি ইউতোকে লুকিয়ে রেখেছ? কয়টা ছেলের সাথে থাকো তুমি? আপেল কখনো গাছ থেকে দূরে পড়ে না। তোমার মাও তো অন্য ছেলের সাথে চলে গিয়েছিল, তাই না? মিসা বুঝতে পারে রেইনাই ওকে এই ব্যাপারটা বলেছে। তময়া ওর ঘরে যাওয়ার জন্য জোর করছিল। মিসা বলে, আমি চাই না তুমি অনুমতি ছাড়া আমার ঘরে আসো। তময়া রেগে ওকে চড় মেরে দেয়। মিসার অনেক কষ্ট হয়, ওর ভাগ্যটা কেন এত খারাপ। পরদিন তময়া ওর কাছে মাফ চাইতে আসে। আমি মাতাল ছিলাম, দেখো আমাদের জন্য অ্যাপার্টমেন্টের কন্ট্রাক্টও নিয়েছি, আমার ইনভেস্টমেন্টের টাকা আছে, সাথে তোমার সেভিংসও আছে, খুব জলদি বাবা মায়ের সাথেও তোমার দেখা করাবো। মিসা বলে, তুমি কি ভাবো তুমি যাই করবে আমি তোমাকে ক্ষমা করে দিব? তময়া বলে, আমি তো ক্ষমা চেয়েছি, আর কি চাও? মিসা বলে, আমি তোমার সাথে আর এক মুহূর্তও থাকতে চাই না, এখানেই ব্রেকআপ। এখান থেকে মিসা ওই অ্যাপার্টমেন্টের কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে যায়। ওদিকে মিকু ওয়াতারুকে বলে, আমি মিসাকে বলেছিলাম আমার সাথে দেখা করতে, কারণ ওর মনটা খারাপ লাগছিল। মিসা বলেছে ও হংক ডিস্ট্রিক্টে যাচ্ছে অ্যাপার্টমেন্টের কন্ট্রাক্ট ক্যান্সেল করতে। এই শুনেই ওয়াতারু জলদি সেদিকে যেতে থাকে। ওদিকে মিসা যখনই সেই অ্যাপার্টমেন্টের কাছে যায়, ওর সেই ঘটনা মনে পড়তে থাকে। রেইনা আর তময়া ওর সাথে কী করেছে, এসব মনে করে মিসার শরীর অনেক খারাপ হয়ে যায়। ও উপর থেকে পড়তেই নিচ্ছিল, তখনই ওয়াতারু এসে ওকে বাঁচিয়ে ফেলে আর ওকে জড়িয়ে বলে, আমি আবারও তোমাকে মরতে দিব না। মিসা অনেক কাঁদে। এবার আমাদেরকে ওয়াতারুর কাহিনী দেখানো হয়।
ওয়াতারু যখন ছোট ছিল ওর বাবা ওদের ছেড়ে চলে গিয়েছিল। ওদের অবস্থা ও সময় খুবই খারাপ ছিল, তবে মা ওকে অনেক ভালোবাসত। মা বলে, জানো, হাই স্কুলে থাকার সময় আমি এই রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতাম। নতুন ছিলাম বলে অনেক ভুল হতো আর বকা খেতাম। তখন একটা লোক আমার সাহায্য করত। সে খুবই ভালো ছিল, আর সে তোমার মায়ের প্রথম ভালোবাসা ছিল। তখনই সেই লোকটার সাথে ওয়াতারুর মায়ের আবারও দেখা হয়। ওনারা আবারও একজন আরেকজনের প্রেমে পড়ে। উনি যখন ওয়াতারুর মাকে বিয়ে করতে চেয়েছিল, ওনার বাবা শর্ত দিয়েছে ওয়াতারু ওনার সম্পত্তির মালিক হতে পারবে না, নতুন সন্তানই সম্পত্তির মালিক হবে। ওয়াতারুর বাবা ওদের অনেক ভালোবাসত, তবে ওর দাদার কথার উপর যেতে পারত না। যাই হোক, ওনাদের বিয়ের পর সেখানে মিকুর জন্ম হয়। কিছু বছর পরই ওর মা অসুস্থ হয়ে পড়ে। মারা যাওয়ার আগে উনি বলেছিল, তোমার দাদার প্রতি কৃতজ্ঞ হতে ভুলো না, তার উপকারের প্রতিদান দিও। তোমার বাবা কখনোই নিজের জন্য দাঁড়াতে পারে না, তাই সবসময় তার পাশে থেকো। এজন্যই ভার্সিটিতে থাকার সময় বাবার যখন ওর প্রয়োজন হয়েছিল, ওয়াতারু নিজের স্বপ্নের রিসার্চ ছেড়ে দিয়েছিল বাবার বিজনেসে জয়েন হতে। একদিন মিসার বাবার সাথে ওর দেখা হয়েছিল। ওয়াতারু জানতো না উনি মিসার বাবা। ও জিজ্ঞেস করেছিল, কোনো সাহায্য লাগবে? উনি বলে, আমি আমার মেয়ের ভার্সিটিটা ঘুরে দেখতে চাচ্ছিলাম, তবে বুঝতে পারছি না কোথায় যাব। ওয়াতারু পুরো ভার্সিটি ওনাকে ঘুরে ঘুরে দেখায়, ওনার জিনিসগুলো নিয়েও সাহায্য করে। উনি বলে, আমার মেয়ে আমাদের হোম টাউন তোয়ামা খুবই পছন্দ করে, আর এখন টোকিওতে পড়ছে। আমি আমার মেয়েটার বিয়ে পর্যন্ত ওর খেয়াল রাখতে চেয়েছিলাম, কিন্তু সময় নেই, কারণ এই সময়ই ওনার ক্যান্সার ধরা পড়েছিল। উনি ওকে অনেক ধন্যবাদ বলে, ওকে কিছু ক্যান্ডিও দিয়ে যায়। শেষে মেয়ের ছবি দেখালে ওয়াতারু বুঝতে পারে উনি তো মিসার বাবা। উনি বলে, কখনো তোয়ামা শহরে ঘুরে যেও। পরবর্তীতে মিসা যখন ওদের কোম্পানিতে আসে, মিসার অজান্তেই ও মিসার ডেস্কে সেই ক্যান্ডি রাখত। ক্রিসমাসে মিসা যখন কস্টিউম পরে নিজের কাজ করছিল, ওয়াতারু দূর থেকে ওকেই দেখছিল আর খুশি হচ্ছিল। ওয়াতারুর ঠান্ডা লাগছিল দেখে মিসা ওকে কফিও দিয়েছিল। মানে আগের লাইফেও মিসার সাথে ওয়াতারুর অনেকবারই দেখা হয়েছিল, যেগুলো মিসার মনে নেই। ওয়াতারু সব সময় দূর থেকেই মিসাকে দেখত। 2016 সালে ও অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে যায়। এভাবে 2025 সাল আসে। ওয়াতারু ওর মায়ের সাথে সব সময় যে রেস্টুরেন্টে খাবার খেত, সেখানের ব্যবসা ভালো চলছিল না দেখে ওদের কোম্পানি সেখান থেকে ইনভেস্টমেন্ট তুলে নেয়, যার ফলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। রেস্টুরেন্টের লোকটা ওয়াতারুর উপর খুবই কষ্ট পেয়েছিল, কিন্তু এখানে ওরও কিছু করার ছিল না। এ সময় এখানে ওয়াতারুর সাথে সিনিয়র সুমুর দেখা হয়ে যায়। ও জিজ্ঞেস করে, আপনার ডিপার্টমেন্টের সবাই কেমন আছে? উনি বলে, আমি তো কোম্পানি ছেড়ে দিয়েছি। মিসা অনেক ভালো একটা মেয়ে ছিল, কিন্তু মেয়েটা এখন ক্যান্সারের সাথে যুদ্ধ করছে। এই শুনেই ওয়াতারু জলদি হাসপাতালে গিয়েছিল মিসার সাথে দেখা করতে, কিন্তু ওই দিন তো মিসা ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল। ওয়াতারু এজন্য মিসার ঠিকানায় যাচ্ছিল ওর সাথে দেখা করতে, আর তখনই মিসা ওর সামনে পড়ে মারা যায়। ভালোবাসার মানুষটাকে এই অবস্থায় দেখে ওর পায়ের মাটি সরে যায়। ফিউনারালে সবাই বলছিল মিসা আত্মহত্যা করেছে। তময়ার মা বলে, ওর আস্থিয়া তো আমাদের পরিবারেই রাখবো না। মানে বেচারি মারা যাওয়ার পরও ওর সাথে কতটা খারাপ হয়েছে। তখনই পুলিশ এসে রেইনা আর তময়াকে মিসার খুনের জন্য অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। এইসব দেখে ওয়াতারু মিসার আস্থিয়াটা নিয়ে যায়। মিসা ওদের হোমটাউন পছন্দ করত। ওয়াতারু সেখানেই মিসার আস্থিয়াটা রাখার ডিসাইড করে। এবার কাহিনী আসে বর্তমানে, যেখানে ওয়াতারু মিসাকে বাঁচায়। বৃষ্টিতে ওয়াতারু পুরো ভিজে গেছে। মিসা ওকে বাড়ি এনে কাপড় চেঞ্জ করতে দেয়। ওয়াতারু জিজ্ঞেস করে, কি হয়েছিল? মিসা বলে, আমি আমার ভাগ্যটা চেঞ্জ করার চেষ্টা করেছিলাম, কিন্তু বিকল্প ব্যক্তি ছাড়া কিছুই চেঞ্জ করা সম্ভব না। মিসা বলে, আপনি ওই জায়গায় কি করছিলেন? ও মিথ্যে বলে, একটা কাজের জন্য এসেছিলাম, আর তোমাকে ঝুলতে দেখে তোমার সাহায্য করতে গিয়েছি। মিসা বলে, আমি বুঝতে পারি না আপনি কেন আমাকে সাহায্য করছেন। আমাদেরকে একটুখানি দেখানো হয়, হয়তো ওয়াতারুর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওয়াতারু বলে, আসলে কলেজে থাকার সময় আমাদের আগেও দেখা হয়েছিল। পুকুরের পাশে আমি বই পড়তাম, তুমি সবসময় সেখানে একটা কচ্ছপের সাথে কথা বলতে। মিসা অবাক হয়। ওয়াতারু বলে, আমি অনেকবারই তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, তবে পারিনি।
কিন্তু যেদিন লিফটে তুমি আমার সাথে ধাক্কা খেলে সেই ঘটনাটা আমার জীবন নতুন করে শুরু করার অনুপ্রেরণা দিয়েছে। তখনই এখানে মিকু আসে। অন্যদিকে তময়া রেইনাকে কল করে কাঁদছিল মিসা আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে। রেইনা কষ্ট পাওয়ার নাটক করে, আসলে তো ও অনেক খুশি হয়। মিকুর মিসার জন্য চিন্তা হচ্ছিল, তাই ওর সাথেই ছিল। ও একদম আমার মতোই ঘুমাচ্ছিল। মিসা ওর গায়ে কাঁথা জড়িয়ে দেয়। এরপর মিসা ভাবছিল, ও সময় ওয়াতারু কেন বলল আবারও তোমাকে মরতে দিব না, আবারও কেন বলল। দেন ভাবে আমি হয়তো ভুল শুনেছি। পরদিন মিসা ভাবছিল, আমি যখনই বিয়েটা ভাঙার চেষ্টা করছি, আমার আগের ভাগ্যটা আমার পিছু নিচ্ছে, তখনই তময়া আবারও ওর কাছে ক্ষমা চাইতে আসে। মিসা ভাবে, আমি যদি ওকে ছেড়ে দেই, রেইনা ওকে চাইবে না। এজন্য ও তময়ার সাথে আবারও সব ঠিক করে নেয়। এরপর মিসা রেইনার সাথে খাবার খেতে যায় আর বলে, আমি তময়ার বাবা মায়ের সাথে দেখা করতে যাব, আমার সাথে শপিংয়ে যাবে। রেইনা অবাক হয়ে বলে, তোমাদের মাঝে না ঝামেলা চলছিল? মিসা বলে, একটু ঝগড়া হয়েছিল। ও তো আমাদের জন্য অ্যাপার্টমেন্টের কন্ট্রাক্টর নিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে। রেইনা তো জ্বলে পুড়ে মরেই যাচ্ছিল। পরের দৃশ্যে ওদের কোম্পানির একটা ইভেন্ট হচ্ছিল, যেখানে কোম্পানির বড় বড় ইনভেস্টররা এসেছে। ওয়াতারুর দাদা জাপানের অলিম্পিকে অনেক বড় ইনভেস্ট করতে চাচ্ছিল। উনি ভেবেছে কোম্পানিতে অনেক বড় লাভ হবে। আমাদের দেখানো হয়, আগের লাইফে কোম্পানি যখন অলিম্পিকে অনেক বড় ইনভেস্ট করার কথা বলেছিল, তখন ওয়াতারু নিষেধ করেছিল যে এটা ঝুঁকিপূর্ণ। কিন্তু ওর দাদা ওকে পাত্তা না দিয়ে অপমান করেছিল। তবে পরবর্তীতে করোনার কারণে কোম্পানির অনেক বড় লস হয়েছিল। এজন্য এবার ওয়াতারু আর কিছুই বলে না। মিসার মনে পড়ে, আগের লাইফে কেউ একজন বড় এক ইনভেস্টরকে ভুল খাবারের মেনু দিয়ে দিয়েছিল। লোকটির বাদামে অ্যালার্জি ছিল, যে কারণে একটা ডেজার্ট খাওয়ার পর লোকটির শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল। ওই ঘটনার কারণে মিকুকে কোম্পানি থেকে বের করে দেয়া হয়েছিল। এজন্য মিসা এবার জলদি খাবারের সেকশনে গিয়ে বলে যেন বাদামের ডেজার্টটা কাউকে না দেয়া হয়। ওনারা বলে, হ্যাঁ, আমাদেরকে আগেই এটা জানানো হয়েছে। মিসা অবাক। আসলে তো ওয়াতারু সেগুলো সরিয়ে রেখেছে। মিসা ওকে বলে, আপনি এগুলো কেন সরালেন? ওয়াতারু এই সেই বাহানা করে কথা ঘুরায়। ওদের দুজনকে স্টোর রুম থেকে বের হতে দেখে তময়া গিয়ে ওয়াতারুকে ধরে, তোমার লজ্জা লাগে না আমার ফিয়ন্সের সাথে ফ্লার্ট করতে? ওয়াতারু বলে, তোমাদের দুজনকে তো একদমই মানায় না, আসলে তুমি ওর যোগ্যই না। এত অপমান শুনে ওর তো খুবই রাগ হয়। ওদিকে মিস্টার মিতো স্টোর রুমে বাদামের ডেজার্টগুলো দেখে ভাবে, কে এগুলো নষ্ট করছে। এ সময় উনি ওই বড় ইনভেস্টরকে দেখে ভালো সাজার জন্য ওনাকে বলে, আমি আপনার জন্য এটার ব্যবস্থা করেছি। ওনার ওয়াইফ বলে ডেজার্টের উপকরণের লিস্ট দিতে। মিস্টার মিতো রেইনাকে বলে সেটার উপকরণ নিয়ে আসতে, কিন্তু রেইনা ঠিক মতো না দেখেই অন্য একটা ডেজার্টের মেনু এনে দেয়। মিসা এখানে খুবই সুন্দর করে ইনভেস্টরদের সাথে কথা বলছিল, সবাই ওকে খুবই পছন্দ করছে, যা দেখে রেইনার রাগ হয়। ইভেন্ট শেষে সবাই চলে যাওয়ার পরও মিসা কাজ করছিল। রেইনা এসে ওর সাথে কথা বলতে চাইলে মিসা ওকে তেমন পাত্তা দিচ্ছিল না। রেইনা বলে, তুমি এখনও আমার উপর রেগে আছো, আমি তো মাফ চেয়েছি। মিসা বলে, আসলে তোমার সাথে বন্ধুত্ব রাখতে রাখতে আমি টায়ার্ড হয়ে গেছি। আমি সবসময় ভাবতাম তোমাকে ছাড়া আমি একা হয়ে যাব, তবে এটা সত্য না, আমার কাছে তো তময়া আছে। তুমি যেতে পারো, আজ রাতে আমি তময়ার সাথেই থাকব। আমার পেছনে সময় নষ্ট না করে ভালো কাউকে খুঁজে নাও। এই বলে ও আবারও কাজে সাহায্য করতে চলে যায়। রেইনার তো খুবই রাগ হয়। ও এখানে মিসার ব্যাগে মিসার ঘরের চাবিটা দেখতে পায়। এরপর রেইনা তময়ার কাছে গিয়ে ওকে জড়িয়ে কাঁদতে থাকে, আমি অনেক একা। তময়া কিছুটা মাতাল ছিল আর ওকে সান্ত্বনা দেয়। রেইনা বলে, তুমি অনেক ভালো, আর ওকে মিসার ঘরের চাবিটা দেখিয়ে বলে, তোমাদের বিয়ের আগে একটা বার চলো। ট্যাক্সিতে উঠেই ওরা কিস করে। মিসা ঠিকই এসব দেখতে পায়, ও তো এটাই চেয়েছিল। তবে এসব ধোকায় ও খুবই কষ্ট পায়। ওয়াতারু এসে ছাতা দিয়ে ওর চোখ ঢেকে দেয়। মিসা অনেক কাঁদে। এরপর দুজন একসাথে ড্রিঙ্ক করছিল। মিসা বলে, তুমি আমায় কিছু জিজ্ঞেস করবে না? ওয়াতারু বলে, তুমি এসব ব্যাপারে না ভেবে ফিউচারে ফোকাস করো, এখনও অনেক কিছু বাকি আছে। মিসা বলে, তোমার কোনো স্বপ্ন আছে? ওয়াতারু বলে, আমার স্বপ্ন হচ্ছে আমরা একজন আরেকজনকে ভালো করে চিনব, একজন আরেকজনের পছন্দের বই, মিউজিক, মুভির ব্যাপারে জানব, পার্কে ঘোরাফেরা করব, একসাথে মুভি দেখব, একসাথে বোবা ড্রিঙ্ক খাবো,
তুমি যেখানেই ছবি তুলতে চাইবে আমি তোমাকে অনেক ছবি তুলে দিব। আর যখন করোনা শুরু হবে আমরা অনলাইনে কথা বলবো। করোনা শেষ হলে দুজনের যেখানে ইচ্ছে হবে সেখানেই যাব। এইসব ফিউচারই আমি তোমার সাথে চাই। মিসা তো এতক্ষণে মাতাল হয়ে ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে ওর ঘুম ভাঙে। মিসা তো অলমোস্ট নিজের জীবনে হার মানতেই যাচ্ছিল, তবে এখন ও আবারও চেষ্টা করবে। আর ওয়াতারুকে বলে, আপনারও উচিত একটু হাসা। ওয়াতারু বলে, হ্যাঁ চলো, এখন থেকে আমরা নিজেদের জন্য বাঁচব। অন্যদিকে এরা দুজন তো মিসার ঘরেই ছিল। ঘুম ভাঙতেই তময়া জলদি কাপড় পরে দৌড়। অফিসে আসলে মিসা ওদের দেখে ওর খুবই ঘৃণা পাচ্ছিল আর ভাবে, আমার ভাগ্যটা চেঞ্জ হয়েছে। রেইনা আর তময়া বিয়ের আগেই একসাথে হয়ে গেছে। এর মাঝে বাদামের ডিজার্টের ঘটনাটা আবারও ঘটে। ইনভেস্টরের অবস্থা খুবই খারাপ হয়ে উনি হাসপাতালে ভর্তি। ম্যানেজার এসে বলে, কে ওনাকে ভুল খাবারের লিস্ট দিয়েছে, যে এটা করেছে তাকে এর ভর্তুকি দিতেই হবে। এই শয়তানগুলা চুপ থাকে। যেহেতু কিচেনের দায়িত্ব মিকুর উপর ছিল, শয়তান এই বেটা মিকুকে ফাঁসিয়ে দেয়। মিসা বলে, মিকু এটা করেনি। তখনই ওয়াতারু এসে বলে, এই ঘটনার ইনভেস্টিগেশন ও নিজেই করবে। এরপর মিস্টার মিতো রেইনার কাছে গিয়ে বলে, চিন্তা করো না, আমি তোমার নাম বলবো না। উনি তো রেইনার জন্য একদম অবসেসড। উনি বলে, আমি তোমাকে পার্মানেন্ট এমপ্লয়ি বানিয়ে দিব। আর ওর সাথে রাত কাটানোর কথাও বলে। রেইনা ওনার সাথে হ্যাঁ হ্যাঁ করে। ও তো নিজের উদ্দেশ্য পূরণের জন্য সবকিছুই করতে পারে। পরের দৃশ্যে এরা দুজন আবারও একসাথে ছিল। রেইনা বলে, আগামী সপ্তাহেই মিসা তোমার বাবা মায়ের সাথে দেখা করবে। এরপর তো তুমি মিসার হয়ে যাবে। তময়া বলে, বিয়ের পরও তো আমরা এটা চালাতে পারি। এই ছেসরা তো খুবই খুশি। আহা, বিশ্বস্ত একটা ওয়াইফ আর সেক্সি একটা মিস্ট্রেসও পাবে। জীবনে শুধু শান্তি আর শান্তি। তখনই সে জানতে পারে সে যে জায়গায় টাকা লাগিয়েছে তারা আসলে ফ্রড। সবার টাকা নিয়ে পালিয়েছে। নিজের সব টাকা হারিয়ে এখন সে কাঁদতে থাকে। পরদিন সে মিসার কাছে গিয়ে পুরো ব্যাপারটা বলে। নিজের জমানো টাকা, মায়ের জমি বন্ধক লাগিয়ে সেই টাকা, এমনকি লোন নিয়েও ওখানে টাকা লাগিয়েছে। সব মিলিয়ে ও এখন 20 মিলিয়ন ইয়েনের দেনা আছে। ও মিসাকে সরি বলে, আমি এখন অ্যাপার্টমেন্টের টাকা দিতে পারবো না। মিসা ভাবে সেই অ্যাপার্টমেন্ট তো লাগবেই, যেন রেইনা আর তমায়া সেখানে বিয়ের পর সংসার শুরু করতে পারে। মিসা বলে, সমস্যা নেই, আমি অ্যাপার্টমেন্টের টাকা পে করব। তবে একটা শর্ত আছে, তুমি কাউকে বলবে না টাকাটা আমি দিয়েছি। আমি চাই আমার হাজব্যান্ডই ঘরটা লিড করুক। ও তো সেই খুশি। পরের দৃশ্যে মিসা রেইনার সাথে শপিংয়ে যায় আর ওকে জানায়, তময়া আমাদের অ্যাপার্টমেন্টের জন্য টাকা জমা দিয়ে দিয়েছে। এমনকি অনেক বড় হোটেলে ওর বাবা মায়ের সাথে দেখা করানোর জন্য রিজার্ভও করেছে। আমি তো খুবই খুশি। রেনা বলে, মনে হচ্ছে তুমি তময়াকে অনেক বিশ্বাস করো। মিসা বলে, হ্যাঁ। এরপর মিসা আবারও ওই স্টাইলিশের কাছে যায়। আজ তো ও তময়ার বাবা মায়ের সাথে দেখা করবে। মিসা বলে, আমাকে এমনভাবে সাজিয়ে দাও যেন অন্যরা আমাকে দেখে ভয় পেয়ে পালায়। দেখানো হয় আগের লাইফে তময়ার মাই সব কিছু নিজেই কন্ট্রোল করত। বিয়ের সব কিছু উনিই ডিসাইড করেছিল। বিয়ের পরেও যখন তখন কিছু না বলেই চলে আসতো। ওদের সংসারটাও উনিই কন্ট্রোল করত আর ওকে অনেক প্রেশার দিত। বর্তমানে মিসা একদম বোল্ড লুকে এখানে হাজির হয়। সবাই ওকে এই রূপে দেখে অবাক। তময়ার মা বলে, তুমি আসলে বিয়ের জন্য প্রস্তুত তো? এরকম নখ দিয়ে রান্না বান্না, পরিষ্কার, লন্ড্রির কাজ কিভাবে করবে? বিয়ের পর এভাবে চলাফেরা করতে পারবে না। স্বামীর স্বাস্থ্যের খেয়াল রাখা তোমার দায়িত্ব। সকালে আগের খাবার দেয়া যাবে না। প্রতিবেলায় ফ্রেশ ফ্রেশ খাবার বানাতে হবে। খাবারে অ্যাটলিস্ট 5টা সাইড ডিশ থাকতে হবে। মিসা বলে, আমাকে কেন কাজ করতে হবে মা? আমি যদি এসব কাজ করি আমার অফিসের কাজ কিভাবে করব? আপনি কি চাচ্ছেন আমি যেন অফিসের কাজ ছেড়ে দেই? উনি বলে, তুমি চাকরি ছেড়ে দিয়ে কি আমার ছেলে টাকা চলবে নাকি? একজনের টাকা দিয়ে তো বাচ্চা লালন পালন করতে পারবে না। মিসা বলে, আমরা কোনো বাচ্চাই নিব না, তাই সমস্যা নেই। ও তো ওনাকে রাগানোর জন্যই এসব বলছিল। উনি বলে, তোমার সাহস কি করে হয় এভাবে কথা বলার? মিসা বলে, আপনি চান আমি অফিস সামলাবো, বাড়িতে 3 বেলা ফ্রেশ ফ্রেশ খাবারও বানাবো, জামা কাপড় ধোবো, লন্ড্রি করব। ও, তাহলে কি আপনি কাজের লোক রেখে দিবেন? উনি বলে, তুমি তো খুবই অলস। বাপমা ছাড়া পোলাপান তো এরকমই হবে। এই শুনে মিসা রেগে যায়। হেই বয়স্ক মহিলা, আপনার বাবা মা কি এখনো বেঁচে আছে? আমরা দুজনই বাবা মা হারিয়েছি, তাই না?
তাহলে কেন আমার ব্যাপারটা নিয়ে আমাকে খোঁচা মারছেন? আমি যে পর্যায়ে আছি, আমার বাবা বেঁচে থাকলে আমাকে নিয়ে খুবই গর্ব করত। আপনার এসব আজেরা চিন্তা ভাবনা অন্যের উপর চাপাতে আসবেন না, বয়স্ক মহিলা। এই বলে ও চলে যায়। তময়া ওর পিছু এসে বলে, এসব কি পড়েছ? ভেতরে গিয়ে মায়ের কাছে মাফ চেয়ে নাও। মিসা বলে, আমি কেন মাফ চাইব? তময়া চিল্লিয়ে বলে, আমাদের বিয়েটা ভাঙতে চাচ্ছ? মিসা বলে, কে বিয়েটা ভাঙতে চাচ্ছে? আমি জানি তুমি আর রেইনা কি করেছ। তখনই এখানে রেইনা এসে বলে, মিসার জন্য চিন্তা হচ্ছিল তাই চলে এসেছি। মিসা ওদের একা ছেড়ে চলে যায়। রেইনা তো খুবই খুশি। ও তময়ার মাকে দেখে মা মা বলে মিষ্টি করে কথা বলে। মিসা তো এসব করতে পেরে খুবই খুশি। ওদিকে ডিপার্টমেন্টের হেড মিস্টার মিকুকে ওই ইনভেস্টরের কাছে নিয়ে যায় মাফ চাওয়ানোর জন্য। তখনই ওয়াতারু প্রমাণ নিয়ে চলে আসে যে আসল দোষটা তো মিস্টার মিতো আর রেইনার। যাই হোক, এখানের কাহিনী শেষ করে ওয়াতারু ওদের সাথে দেখা করতে যায়, আর মিসাকে এভাবে দেখে তো অবাক। ওয়াতারু ওকে বলে, এর মানে তুমি রেইনা আর তময়াকে একসাথে করতে চাচ্ছ? মিসা বলে, আর তুমি কিছু না জিজ্ঞেস করেই আমার সাহায্য কেন করছ? ওয়াতারু বলে, নিশ্চয়ই তোমার কোনো কারণ আছে, আর আমি মানুষ দেখেই বুঝতে পারি তার উদ্দেশ্য খারাপ না ভালো। পরদিন অফিসে আসলে তময়া ওর কাছে মাফ চাইতে থাকে। আমি তো মাতাল ছিলাম, রেইনা আমাকে সিডিউস করেছে। মিসা কি করে, অফিসের সবার সামনে বলে, তুমি খুবই খারাপ। এত মানুষ থাকতে আমার বেস্ট ফ্রেন্ডের সাথেই আমাকে কেন চিট করলে? আমরা তো এঙ্গেজড ছিলাম, কিভাবে তুমি আর রেইনা মিলে আমাকে ধোঁকা দিলে? আর অনেক কাঁদে। এরপর আর কি, পুরো অফিসে এই খবর ছড়িয়ে পড়ে। সবাই এবার তময়া আর রেইনাকে নিয়েই কথা বলছিল। এর উপর রেইনাকে ডাকা হয়। ওয়াতারু বলে, মিস্টার মিতো বলেছে উনি জানত আপনি ইনভেস্টরকে ভুল মেনুটা দিয়েছিলেন, কিন্তু ওনাকে অনুরোধ করেছেন যেন মিকুকে ফাঁসিয়ে দেয়। মানে এই লোকও নিজেকে বাঁচাতে সব দোষ রেইনার উপর চাপিয়ে দেয়, যার ফলে রেইনাকে চাকরি থেকে ফায়ার করা হয়। এরপরও এই মেয়ে মিসাকে বলে, তুমি ডিরেক্টরকে বলো আমি কিছুই করিনি, তোমার কথা উনি বিশ্বাস করবে। মিসা বলে, আমার ফিয়ান্সের সাথে রাত কাটানোর আগ পর্যন্ত আমি তোমাকে বিশ্বাস করতাম। যাই হোক, আমি তময়ার সাথে নতুন করে সব কিছু শুরু করব। তময়া বলেছে, তোমার সাথে যা হয়েছে তা ভুল ছিল। আমার তো মনে হয় তুমি শুধু একটা খেলনা হিসেবে ব্যবহার হয়েছ। আমি তোমাকেও ক্ষমা করে দিব, কারণ এখন তো তোমার কোনো বন্ধুও নেই, কোনো চাকরিও নেই। কেউই আর তোমাকে চুজ করবে না। আর হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে আমার বিয়েতে ইনভাইট করব। কিছু হারানোর পর এখন তময়াও ওর সাথে দেখা করছিল না। রেইনার অনেক রাগ হয় আর অন্য কিছু প্ল্যান করে। পরের দৃশ্যে কোম্পানিতে ফুড স্যাম্পল টেস্টিংয়ের ইভেন্ট হচ্ছিল। সিনিয়র এখন ডিপার্টমেন্টের চিফ হয়ে গেছে। মিসা ভাবে সিনিয়র কোম্পানি ছাড়ার বদলে রেইনা ফায়ার হয়েছে, আর মিকুর উপর দোষ চাপানো হয়নি। এর বদলে মিস্টার মিতোকে ওয়্যারহাউসে পাঠিয়ে দেয়া হয়েছে। মিসা ওয়াতারুকে দেখে বলে, এই লোকটি কিছু না জেনেও এভাবে সব কিছু ঠিক করে যাচ্ছে। তখনই রেইনা তময়ার মাকে নিয়ে এখানে চলে আসে। মিসা বলে, তুমি এখানে কি করছো? রেইনা বলে, ও তুমি এখনো জানো না? তময়া তোমাকে বলেনি? মিসা বলে, তোমার কথার মানে কি? রেইনা বলে, আমার পেটে বাচ্চা আছে। এই শুনে সবাই অবাক। রেইনা বলে, গতকাল আমি তময়ার বাসায় গিয়েছিলাম। তময়া আর তার বাবা মাও বাচ্চাটাকে রাখতে চায়। সরি মিসা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি আর তময়া বিয়ে করতে চলেছি। এসব শুনে মিসা কাঁদে, আর ওকে কাঁদতে দেখে রেইনা ভাবে আমি জিতে গেছি। আসলে তো মিসা জিতেছে। ও ওয়াতারুকে থামস আপ দেখায়। ওরা তো এটাই চেয়েছিল। এরপর সবাই একসাথে সেলিব্রেট করতে যায়। মিসা তো খুবই খুশি। ওদিকে রেইনাকে প্রেগনেন্ট দেখে তময়ার মা তো ওর অনেক যত্ন নিচ্ছিল। জলদি ওদের বিয়ের কথাও বলে। রেইনা বলে হাওয়াই গিয়ে ও আর তময়া বিয়ে করবে, কিন্তু তময়ার মা তো ওর কথায় পাত্তাই দেয় না, উনিই সব করবে। ওদিকে মিসা আর ওয়াতারু এখন আরও ক্লোজ হয়ে যায়। বোঝাই যাচ্ছে দুজনই দুজনকে পছন্দ করে। ওয়াতারু এখানে ইউতোকে জিজ্ঞেস করে, তুমি কি মিসাকে এখনও পছন্দ করো? ইউতো বলে, আমি প্রতিনিয়ত রিগ্রেট করি। আমার কাছে কত সুযোগ ছিল, আর আমি ওকে কনফেস করিনি। আর তুমি ওকে পছন্দ করো, তাই না? ওয়াতারু ওর কথার জবাব না দিয়ে বলে, আমার কিছু কাজ আছে যা করতে হবে। ওদিকে তময়া প্রতিনিয়ত মিসার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। মিসা কোনো রিপ্লাই করে না।
আজ মিসা আর ওয়াতারুকে একসাথে দেখে তময়া খুবই জেলাস হয়। মিসা আর ওয়াতারু ওদের ভার্সিটিতে আসে। পুরো ভার্সিটিটা ওরা ঘুরে দেখে, একসাথে অনেক ভালো সময় কাটায়। ওদিকে তময়ার মা তো রেইনাকে নিয়ে বাচ্চার জামা কাপড় কিনতেও শুরু করে দিয়েছে। বাচ্চার জন্য উনি রেইনারও অনেক যত্ন নিচ্ছিল। রেইনার কাছে ওনার যত্ন ভালোই লাগছিল। পরদিন মিকু মিসাকে বলে, শুনলাম আমার ভাইয়ের সাথে ডেটে গিয়েছ, তোমাদের কিন্তু একসাথে অনেক ভালো লাগে। মিসা তো লজ্জা পেয়ে যায়। এই সময় অফিসের সবাই রেইনা আর তময়ার বিয়ের ব্যাপারে কথা বলছিল, যে ওদেরকে দাওয়াত করা হয়েছে, কিন্তু কেউই সেখানে যেতে চাচ্ছিল না। ওদিকে রেইনার অনেক রাগ হয়। সকল কাজ ওই করছে, তময়া কিছুই করছিল না। এজন্য এই নির্লজ্জ আবারও মিসার কাছে আসে আর নাটক করতে থাকে, আমি তো সবার সাথে অনেক খারাপ করেছি, কেউই আমাদের বিয়েতে আসবে না। মিসা বলে, চিন্তা করো না, আমি সবাইকে বলবো যেতে। রেইনা ওকে আরও কষ্ট দিতে বলে, তুমি আমাদের বিয়েতে স্পিচ দিবে? মিসা বলে, ঠিক আছে। রেইনা তো ভাবে সে এখনও মিসাকে ব্যবহার করছে। অন্যদিকে সিনিয়র মিস সুমু আজ তার হাজব্যান্ডের অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পারে। উনি তো খুবই কষ্ট পায়। এদিকে তময়া এখন রেইনাকে বিয়ে করতে চাচ্ছিল না। ও মিসার সাথে দেখা করে মাফ চায় আর অনুরোধ করে মিসা যেন ওর কাছে ফিরে আসে। মিসা বলে, রেইনার পেটের বাচ্চার কি করবে? আমি 200% শিওর আমি তোমার কাছে ফিরব না। নিজে যা করেছ তার দায়িত্ব নাও। দেখতে দেখতে রেইনা আর তময়ার বিয়ের দিন চলে আসে। মিসার বলাতে সবাই এখানে এসেছে। মিসা খুবই সুন্দর করে এখানে আসে। স্কুলের ক্লাসমেটরাও এসেছে। ওরা যে মিসাকে ভুল বুঝে ওকে কত জ্বালিয়েছে, এই জন্য মিসার কাছে ক্ষমাও চায়। মিসা আর ওয়াতারু একসাথে ওয়েডিং হলে যায়। মিসার জায়গায় এখন রেইনা ছিল। তময়া আর রেইনার বিয়ে হয়ে যায়। ওয়াতারু মিসার হাতটা ধরে রাখে। এবার কনের বান্ধবীর স্পিচের জন্য ডাকা হয়। মিসা বলে, রেইনা আমার খুবই ভালো বন্ধু, সব সময় পাশে ছিল। আমি ওর জন্য খুশি যে ও তময়ার মতো একজনকে পেয়েছে। তময়া, সব সময় আমার বেস্ট ফ্রেন্ডের খেয়াল রেখো। রেইনা, বিয়ের জন্য তোমাকে অভিনন্দন, তোমাকে অনেক ধন্যবাদ। এর সাথে ও মাইকটা বন্ধ করে কিছু একটা বলে। রেইনা বুঝতে পারে না ও কি বলল। মিসা এখান থেকে বের হয়ে যায়। ওয়াতারুও ওর পিছু যায়। ক্রিসমাস ছিল, এজন্য সব রেস্টুরেন্ট ফুল ছিল। এখান থেকে ওয়াতারুর বাড়িটা কাছে, এজন্য ওয়াতারু মিসাকে নিজের বাড়ি নিয়ে আসে। মিসা এখানে কচ্ছপটা দেখে বলে, ওকে দেখতে কামেকিচির মতো লাগছে। ওয়াতারু এবার বলে দেয় যে ওই দিন ওই কামেকিচিকে নিয়ে এসেছিল, কারণ এটা মিসার কাছে খুবই মূল্যবান। মিসা তো অনেক ইমোশনাল হয়ে পড়ে। ওয়াতারু ওর জন্য ক্রিসমাস ট্রিও সাজিয়েছে। মিসা ওকেই দেখছিল। ওয়াতারু ওর খুশির জন্য কত কিছু করে। হঠাৎ মিসা বলে, তুমি কি আমায় কিস করবে না? ওয়াতারু প্রথমে চুপ হয়ে যায়, কিন্তু এরপর সুন্দর করে দুজন কিস করে। ওদিকে রেইনা ভাবছিল মিসা ও সময় কি বলেছিল। তময়া ওদের নতুন ঘরটা গোছাতে বললে রেইনা মিসাকে কল করে যেন ঘরটা গোছাতে আসে। কত বড় খারাপ! এ সময় ও দেখে মিসা তো সব জায়গা থেকে তাকে ব্লক করে দিয়েছে। এজন্য সে জলদি মিসার ঘরে যায়। সেখানে গিয়ে দেখে মিসা তো এখান থেকেও চলে গেছে। রেইনা পাগলের মতো হয়ে যায়। এরপর ও মিকু আর ইউতোর পিছু করে ওয়াতারুর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। নতুন বছর উদযাপন করার জন্য ওরা একসাথে হয়েছে। ওয়াতারু মিসাকে খাইয়ে দিচ্ছিল। ওরা একসাথে খুবই খুশি। নিচে থেকে রেইনা এসব দেখে অবাক। রেইনার মনে পড়ে মিসা তো ওকে বলেছিল ওয়াতারুর চরিত্র ভালো না। ওর এটাও মনে পড়ে মিসা কিভাবে সবসময় ওকে তময়ার কাছে রেখেছে আর সবসময় ওর সামনে তময়ার সাথে খুশি খুশি দেখিয়েছে। রেইনা বুঝতে পারে মিসা ওকে আর তময়াকে এক করার জন্যই এসব করেছে। এবার রেইনা এটাও বুঝতে পারে ওই দিন মিসা কি বলেছে, তোমাকে ধন্যবাদ আমার ফেলে দেয়া ময়লাটা তুলে নেয়ার জন্য। এসব কিছু বুঝতে পেরে আর মিসাকে এত খুশি দেখে রেইনা তো রেগে ফেটেই যাচ্ছিল। এদিকে মিসা ড্রয়ার থেকে কিছু নিতে গিয়ে এখানে কাগজের কচ্ছপ দেখে অবাক। এমনটা তো ওর বাবা বানাতো, এটা ওয়াতারুর কাছে কি করছে? রেইনার তো মিসার খুশি কোনোভাবেই সহ্য হচ্ছিল না। এবার রেইনার ছোটবেলার কাহিনী দেখানো হয়। রেইনার মা নেশাখোর ছিল, এই জন্য বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। ওর মা ওকে একদমই সহ্য করতে পারত না, ওর বাবার কাছে রেখে আসতো। ওর সৎমা আবার ওর সাথে ভালো আচরণ করত।
রেইনা যখন ওর সৎ মা আর বাবার সাথে থাকতে চায় তখনই ওর মা এসে ওকে নিয়ে যায়। ওর মা ওর সাথে খুবই খারাপ আচরণ করত। একদিন উনি বলে, তুই তো চাস আমি যেন মরে যাই, তাই না? তুই তোর বাবার সাথে থাকতে চাস, থাক। আর ওর সামনেই আত্মহত্যা করে ফেলে। এরপর রেইনার বাবাও কাজের জন্য অন্য শহরে চলে যায়। রেইনা ওর মায়ের আত্মীয় স্বজনের সাথে ছিল। তখনই একদিন মিসাকে কাঁদতে দেখে রেইনা মিসার সাথে বন্ধুত্ব করেছিল। বর্তমানে রেইনা রেগে ওদের একসাথের ছবিগুলো পুড়িয়ে ফেলে। এখানে এরা চারজন একসাথে নতুন বছর উদযাপন করে। মিসা তো ওর এই নতুন জীবনে ওয়াতারুর সাথেই থাকতে চাচ্ছিল। নতুন বছরের উপহার হিসেবে তময়া মিসার ফুল বডি চেক আপ করতে নিয়ে যায়। ও চাচ্ছিল না মিসা আবারও অসুস্থ হোক। মিসা অবাক হয়, বুঝতে পারে না ওয়াতারু এসব কেন করছে। ওর ওয়াতারুর সব কথা মনে পড়ে, যেগুলো ভবিষ্যতের সাথে মিল। মিসা ওকে বলে, এমন কিছু কি আছে যেটা তুমি আমাকে বলনি? আমার বাবার সাথে কি তোমার দেখা হয়েছিল? ওয়াতারু কিছু বলার আগেই ওদের সাথে ওই বৃদ্ধ মহিলার দেখা হয়ে যায়, যে বৃদ্ধ কাপল ওদের পছন্দের ক্যাফেটা চালাতো। ওনার হাজব্যান্ড অসুস্থ হয়ে যাওয়াতে ওনারা ওনাদের ক্যাফেটা বন্ধ করে দিয়েছে। মিসার মনটা খারাপ হয়। এখানে ওর জীবনের তো 12টা বেজেছিল। লোনের লোকরাও কল করে ওকে থ্রেট করছিল। অফিসেও এখন কেউই ওকে পাত্তা দিচ্ছিল না। পরের দৃশ্যে সিনিয়র সোমু ওদেরকে জানায়, উনি জানতে পেরেছে ওনার হাজব্যান্ড ওনাকে ধোঁকা দিচ্ছে। আজ উনি ওনার মেয়েকে মায়ের বাড়ি রেখে আসবে, আর বাড়ি গিয়ে ওনার হাজব্যান্ডকে হাতে নাতে ধরবে। মিসা আর মিকুও ওনার সাথে যায়। সেখানে যেতেই মিসার ওর পরিস্থিতির কথাটা মনে পড়ছিল, যখন তময়া আর রেইনা ওকে ঠকিয়েছিল। আর এখন সেই পরিস্থিতিতে সিনিয়র সুমু ছিল। মিস সুমু যখনই ওনাদের বাবা মাকে ব্যাপারটা জানাতে যায়, ওনার হাজব্যান্ড ওনাকে ঠিক তেমনভাবেই ধরে যেভাবে তময়া মিসাকে ধরেছিল। মিসা জলদি মিস সুমুকে বাঁচিয়ে নেয়, কিন্তু তখনই মিস সুমুর পেটে প্রচণ্ড ব্যথায় উনি পড়ে যায়। মানে এবার ওনার ক্যান্সার হয়েছে। অন্যদিকে রেইনা জেনে ফেলে ওদের অ্যাপার্টমেন্টের টাকাটা মিসা দিয়েছিল। এর উপর রেইনা যখন জানতে পারে তময়া 20 মিলিয়ন টাকার দেনা আছে, ওর তো অনেক রাগ হয়। মিসা আমাকে কেন এসব বলেনি? রেইনাকে ঝাল খাবার খেতে দেখে তময়া বলে, বাচ্চার ক্ষতি হতে পারে। রেইনা বলে, আমার পেটে কোনো বাচ্চাই নেই। মিসার থেকে তোমাকে চুরি করার জন্যই আমি মিথ্যে বলেছি। তময়া রেগে বলে, একজনের জীবন এভাবে ধ্বংস করে হাসছ? রেইনা বলে, আমি কিছুই করিনি, এসব কিছু মিসার প্ল্যান ছিল। মিসা ওর গরিব মার্কা অ্যাপার্টমেন্ট ছেড়ে এখন ওয়াতারুর বিল্ডিংয়ে থাকছে। ও আমাদেরকে ফাঁসিয়েছে। তোমার মতো লোনে ডোবা বলদ একটা মামাজ বয় যে নিজের কাজও ঠিকমতো করতে পারে না, কে তোমাকে বিয়ে করতে চাইবে? মিসা আমাকে ফাঁসিয়েছে, আমি ওর জীবন ধ্বংস করে দিব। তময়ার মা এসে এসব কিছু শুনে ফেলে। উনি তো হার্ট অ্যাটাক করে ফেলে। পরদিন মিস সুমু মিসাকে বলে, ক্যান্সারের কারণে এখন ওনাকে হাসপাতালেই থাকতে হবে, এজন্য উনি কোম্পানি থেকে রিজাইন করে দিবে। মিসার খুবই কষ্ট হয়, ও তো এটা চায়নি। মিসা ওয়াতারুকে দেখা করতে ডাকে। তখনই তময়া মিসার কাছে আসে, ওর উপর চিল্লাতে থাকে, আমার জীবন ধ্বংস করে খুবই খুশি আছো? আর ওর গলা চেপে মারার চেষ্টা করে। তখনই ওয়াতারু এসে মিসাকে বাঁচিয়ে নেয়। তময়া এবার ওয়াতারুর গলা চেপে ধরে। মিসা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তময়া বলে, এর মানে রেইনা যা বলেছে সব সত্য, তোমার তো মরে যাওয়া উচিত। ওয়াতারু মিসাকে সামলায়। ওর হাতে আঘাত দেখে মিসা ব্যান্ডেজ করে দেয়। মিসা বলে, তোমাকে কিছু বলার আছে। আসলে আমি আগে একবার মারা গিয়েছিলাম। 2025 সালে তময়া আর রেইনা আমাকে মেরে ফেলেছিল। এরপর চোখ খুলতেই আমি 10 বছর পিছিয়ে এসেছি। সৃষ্টিকর্তা আমাকে আরেকটি সুযোগ দিয়েছে। আমি এখানে তোমাকে পেয়েছি। আমি ভেবেছি আমি তোমার সাথেই জীবনটা কাটাবো, কিন্তু এখন আমার জায়গায় সিনিয়র মিস সুমুর ক্যান্সার হয়েছে। আমি কখনোই এটা চাইনি। ওনার কিছু হওয়ার আগেই আমার নিজেকে শেষ করতে হবে। আমার এই দ্বিতীয় জীবনে তোমার সাথে অল্প কিছু সময় থাকলেও আমি অনেক খুশি ছিলাম। ওয়াতারুও ইমোশনাল হয়ে যায়, কিন্তু ও মিসাকে বিশ্বাস না করার নাটক করে। হ্যাঁ, তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছিলাম, কিন্তু তোমার এসব ফালতু কথা শুনে আমার রুচি চলে গেছে। এসব এখানেই শেষ করো, আমাদের আর দেখা না করাই ভালো হবে। মিসার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। ও বুঝতে পারে না হঠাৎ ওয়াতারু এমনটা কেন করছে। পরের দৃশ্যে ওয়াতারু প্রথমে ইউতোর সাথে দেখা করতে যায়। সেখান থেকে ও সোজা
মিসাদের হোম টাউনে যায়। একটু পর মিসা জানতে পারে ওয়াতারু মিস সুমুর ক্যান্সারের জন্য ওনাকে সবচেয়ে ভালো হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এর আগে মিসার ক্যান্সার একদম শেষ স্টেজে ধরা পড়েছিল, তখন কোনো সার্জারি করা যায়নি। কিন্তু এখন মিস সুমুর সার্জারি করে ক্যান্সার ঠিক করা যাবে। ওনার সকল খরচের দায়িত্ব ওয়াতারু নিয়েছে। উনি সুস্থ হবে জানতে পেরে মিসা খুশিতে অনেক কাঁদে। ওরা দুজন কোনোভাবেই ওয়াতারুর সাথে যোগাযোগ করতে পারছিল না। এ সময় ইউতো ওদের কল করে ডাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওয়াতারু ওর সাথে দেখা করে বলেছিল সব সময় মিসার খেয়াল রাখতে, আমার যদি কিছু হয়ে যায় এটা মিসাকে দিও। ইউতো এখন মিসাকে বলে আমি প্রমিস করেছিলাম এটা খুলব না, কিন্তু আমার ওয়াতারুর জন্য চিন্তা হচ্ছিল, এজন্য সেটা খুলেছি। ওয়াতারু মিসার জন্য অনেক টাকা রেখে গেছে। এসব দেখে ওরা ভয় পেয়ে যায় ওয়াতারু আসলে কি করতে চলেছে। ওদিকে ওয়াতারু তময়াকে কল করে দেখা করতে ডাকে মিসাদের হোম টাউনে। তময়া তো নিজের সাথে একটা চাকুও নিয়ে যায়। মিকু আর মিসা ওয়াতারুর ঘরে আসে। মিকু বলে আমার ভাই কখন কি করে সব কিছুই কম্পিউটার ক্যালেন্ডারে নোট করে রাখে, এজন্য ওরা ওয়াতারুর কম্পিউটারটা চেক করে। মিসা দেখে ওয়াতারু এখানে সব কিছু লিখে রেখেছে যে মিসা মারা যাওয়ার পর তময়া আর রেইনাকে অ্যারেস্ট করা হয়েছে। এরপর ওয়াতারু মিসাদের হোম টাউনে মিসার নানির জন্য টাকা দিতে এসেছে আর মিসার আস্থিয়াটা রেখে এসেছে। মিসা অবাক, ও বুঝতে পারে ওয়াতারুও 10 বছর পেছনে এসেছে। ওদিকে তময়ার মা হুশে আসতেই রেইনাকে দেখে চিল্লাতে থাকে অসভ্য মেয়ে, এখান থেকে দূর হ। রেইনা রেগে বলে বাচ্চার জন্যই এতদিন আমার সাথে ভালো ব্যবহার করেছেন, আর ওনাকে এক ঘুষি মেরে দেয়। অন্যদিকে ওয়াতারু মিসার বাবার কবরে সম্মান জানাতে আসে আর বলে চিন্তা করবেন না, আপনার মেয়ের দ্বিতীয় জীবনে ও খুশি আছে, আমি শেষ সময় পর্যন্ত ওকে রক্ষা করে যাব। এর মাঝে এখানে তময়া চলে আসে। তময়া জিজ্ঞেস করে মিসা কোথায়। ওয়াতারু বলে গাড়িতে বসো, সামনেই জানতে পারবে। তময়া বলে তোমার কথার মানে কি? ওয়াতারু বলে কেউ যদি আমার ভালোবাসার মানুষকে মারে আমি দ্বিতীয়বার চিন্তা না করেই তাকে মেরে ফেলব। এর সাথেই ও গাড়ির স্পিড বাড়িয়ে দেয় যেন ওরা দুজনেই মারা যায়। তখনই সামনে মিসা চলে আসে। ওয়াতারু কোনোভাবে গাড়িটা থামায়, ঠিক আছো তুমি? মিসা তময়াকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ওয়াতারুকে বলে এক্ষুনি গাড়িতে বসো। মিসা বলে তুমি কি করতে যাচ্ছিলে? তুমিও আগে মারা গিয়েছিলে তাই না? ওয়াতারুও ওকে সব কিছু বলে আমি কতবার সুযোগ পেয়েও তোমাকে নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারিনি, এরপর তুমি এভাবে মারা গেলে। ওই সময় মিসার আস্থিয়াটা রেখে ফেরার সময় ওয়াতারু কেঁদে কেঁদে বলছিল আমি যদি আর একটা বার সুযোগ পেতাম। আর তখনই অ্যাক্সিডেন্টে ওয়াতারু মারা যায়। ও অনেক রিগ্রেট ফিল করছিল যে ও মিসার জন্য কিছুই করতে পারেনি। তখনই মিসার বাবা ট্যাক্সিতে করে ওয়াতারুকে 10 বছর পেছনে ফিরিয়ে আনে। আর এবার ওয়াতারু মিসাকে রক্ষা করেছে। ওয়াতারু বলে আমি চাই না তুমি তময়ার ভয়ে ভয়ে পুরো জীবনটা পার করো। মিসা বলে এজন্য তুমি আমার জায়গায় তময়াকে মারতে চেয়েছিলে? ওয়াতারু বলে তুমি খুবই দয়ালু, তুমি কখনো ভিলেন হতে পারবে না, এজন্য আমি ভিলেন হব। আমার এই দ্বিতীয় জীবনে আমার কোনো রিগ্রেট নেই। মিসা বলে তুমি এসব বন্ধ করো, আমার শুধু তোমাকেই চাই, আমি আমার জীবনটা তোমার সাথেই কাটাতে চাই। আমরা অন্য কোনোভাবে আমাদের ভাগ্যটা চেঞ্জ করার চেষ্টা করতে পারি। আমি তোমাকে ভালোবাসি, তাই চলো আমরা একসাথে বাঁচব। দুজনই অনেক কাঁদে। ওদিকে দেখি রেইনাও এই শহরে চলে এসেছে। কাহিনী আবারও ওদের ছোটবেলায় যায়। রেইনা বলে আমার বাবা মা তো আমাকে নতুন ব্যাগ কিনে দিয়েছে, কিন্তু আমার ক্লাসে গরিব একটা মেয়ে ছিল, আমি তাকে দিয়ে দিয়েছি। মিসা বলে বাহ তুমি তো অনেক ভালো। এর উপর সুন্দরী এক মহিলাকে দেখিয়ে বলে উনি আমার মা। আমার বাবা তো টোকিও শহরে কাজ করে, আমার বাবা আমার জন্য অনেক কিছু পাঠায়, যেগুলো সব মিথ্যে ছিল। মানে এই মেয়ে ছোটবেলা থেকেই মিথ্যেবাদী ছিল। তখনই মিসার বাবা মিসাকে নিতে আসে, আর মিসাকে খুশি দেখে রেইনার রাগ হয়। রেইনা এসব কিছুই ভাবছিল। এখানে মিসা ওয়াতারুকে বলে তুমি যে তখন বলেছ আমার জন্য তোমার মনে কোনো অনুভূতি নেই, আমি কিন্তু এখনও রেগে আছি। ওয়াতারু বলে সরি তোমায় কষ্ট দেওয়ার জন্য। মিসা বলে তাহলে তোমার সত্য অনুভূতিটা বলো। ওয়াতারু বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি।
তখনই মিসার কাছে খবর আসে ওর নানিকে হাসপাতালে পাওয়া যাচ্ছে না। আসলে রেইনা মিসার নানিকে নিয়ে গেছে, মানে ও মিসাকে কষ্ট দেওয়ার জন্য সব কিছুই করতে পারে। মিসা আর ওয়াতারু সব জায়গায় নানিকে খুঁজতে থাকে। দুজন আলাদা হয়ে নানিকে খুঁজছিল। রেইনা মিসাকে দেখে বলে, আমি তোমাকে খুঁজে পেয়েছি। মিসা বলে, আমার নানি কোথায়? রেইনা বলে, তোমার বাবা যখন মারা গিয়েছিল আমি খুবই খুশি হয়েছিলাম। আমি তোমার সাথে কেন বন্ধুত্ব করেছিলাম জানো? কারণ তোমাকে দেখতে খুবই করুণ লাগছিল। আমি ভেবেছিলাম তুমিও আমার মতো অনেক কষ্টে আছো, কিন্তু না, তোমার তো সব কিছুই ঠিক ছিল। এখানে ওয়াতারু নানিকে খুঁজে পায়। রেইনা মিসাকে বলে, আমি তোমাকে সহ্য করতে পারি না, আর ওর গলা চেপে মারার চেষ্টা করে। এ সময় ওয়াতারু চলে আসলে রেইনা পালিয়ে যায়। ওয়াতারু মিসাকে সামলায়। ওদিকে তময়া একটা দোকানে গিয়ে নিজের ফোনটা চার্জ করে। ওর মা ওকে কল করে বলে, তোর বউ আমাকে ঘুষি মেরেছে। তময়ার তো খুবই রাগ হয়। মা বলে, তুই ভেঙে পড়িস না, আমরা ইন্স্যুরেন্সের মাধ্যমে টাকা পেতে পারি, ওই মেয়ের তো মরে যাওয়া উচিত। তখনই রেইনা তময়ার কাছে চলে আসে। এরপর ওরা বাড়ি ফিরছিল। তময়া বলে, মা নিশ্চয়ই আবারও তোমাকে কিছু বলেছে, এজন্যই তুমি ওটা করেছ। চলো আমরা সব কিছু ভুলে নিজেদের জীবনটা সুন্দর করে শুরু করি। তোমাকে কত প্রেশার দিয়েছি, চলো এখান থেকে ফিরে আমরা হানিমুনে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি। মানে ও ডিসাইড করেছে রেইনাকে মেরে ফেলবে, কিন্তু রেইনা তো এতও বোকা না। পরদিন ওয়াতারু শহরে ফিরে আসে। তময়া এখানে ভাবছিল, ওয়াতারু আমাকে মারার চেষ্টা করেছে আর মিসা আমাকে বাঁচিয়েছে। তখনই রেইনা ওকে কল করে বলে, তোমার মায়ের অবস্থা খুবই খারাপ। তময়া জলদি হাসপাতালে যেতে থাকে। এ সময় রেইনা আবারও ওকে কল করে বলে, আমি জানি তোমার আসল উদ্দেশ্যটা কি। আসলে রেইনা বুঝে ফেলেছে তময়া ইন্স্যুরেন্সের টাকা আর প্রতিশোধ নিতে ওকে মারার প্ল্যান করেছে। এজন্য গত রাতে রেইনা কাউকে দিয়ে তময়ার গাড়ির ব্রেক নষ্ট করে দিয়েছে। তময়া তো ভয়ে চিল্লাতে থাকে। এখানে ওরা সবাই একসাথে ছিল। এ সময় মিসার কাছে তময়ার কল আসে। মিসা বলে, কিছু কি হয়েছে? রেইনা কোথায়? তময়া কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তবে তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি তোমার সাথে অনেক খারাপ করেছি। আমি জানি আমি কোনো কিছুতেই দক্ষ ছিলাম না, এরপরও তুমি আমাকে পছন্দ করেছিলে। আমার কাছে আরেকটা সুযোগ থাকলে আমি সব কিছু ভালো মতো তোমার সাথে শুরু করতাম। আমি আর তোমাকে ধোঁকাও দিতাম না, তোমাকে অনেক ভালো রাখতাম। আমাকে ক্ষমা করে দিও মিসা। আর তখনই তময়ার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওকে জলদি হাসপাতালে আনা হয়। তময়া এখনও বেঁচে ছিল। ওয়াতারু আর মিসাও ওকে দেখতে আসে। ওয়াতারু পুলিশকে বলে যত দ্রুত সম্ভব রেইনাকে খুঁজে বের করতে। পরদিন ওরা জানতে পারে ওদের প্রিয় ক্যাফের বৃদ্ধ মহিলার হাজব্যান্ড মারা গিয়েছে। ওয়াতারু কিছুটা ব্যস্ত ছিল, এজন্য মিসা আর মিকু তার ফিউনারালে যায়। ওদিকে পুলিশরা জানতে পারে রেইনার বলাতে মিস্টার মিতো তময়ার গাড়ির ব্রেক নষ্ট করেছিল। এখানে মিকু যখন গাড়ি আনতে যায়, তখনই রেইনার বলাতে মিস্টার মিতো এসে মিসাকে অপহরণ করে নিয়ে যায়। আমাকে ওয়্যার হাউসে পাঠানোর পর তুমি সবাইকে বলেছ আমি কিভাবে এমপ্লয়িদের হ্যারেস করতাম। তোমার কারণে আমার ক্যারিয়ার বরবাদ হয়েছে, আর ওকে বেহুশ করে দেয়। এখানে ওয়াতারুও জানতে পারে রেইনা মিসাকে অপহরণ করিয়েছে। ওয়াতারু ওকে জিজ্ঞেস করে মিসা কোথায়। রেইনা বলে, আমার সাথে চলো, আর না হয় কখনো জানতে পারবে না মিসা কোথায়। রেইনা ওকে একটা জায়গায় নিয়ে আসে। ওয়াতারু বারবার জিজ্ঞেস করে মিসা কোথায়। রেইনা বলে, তুমি আমাকে কিস করলেই আমি বলবো, আর না হয় মিসাকে আর জীবিতও দেখবে না। এজন্য ওয়াতারুও ওর কাছে যায়, তবে ওর গলাটা চেপে ধরে। তখনই রেইনা ওর পেটে চাকু ঢুকিয়ে দেয়। ওয়াতারুর অবস্থা খারাপ হয়ে যায়। সময় মিস্টার মিতো মিসাকে নিয়ে আসলে রেইনা সেই গাড়িতে চলে যায়। ওয়াতারু ওদের থামাতে পারে না। রেইনা মিসাকে ওই পার্কে নিয়ে আসে যেখানে ওরা ছোটবেলায় এসেছিল। ওরা দুজন ফেরিস হুইলের উপরে ছিল। মিসা ওর গায়ে রক্ত দেখে অবাক আর বলে, আমি তোমাকে অনেক ঘৃণা করি, তুমি অনেক স্বার্থপর। মানুষকে নিয়ে মজা নাও, একটা বার কথা না ভেবেই তাদেরকে কষ্ট দাও। প্রথমে আমি ভেবেছিলাম তুমি একজন ভালো বন্ধু হবে, কিন্তু তোমার সাথে থাকা প্রতিটা মুহূর্ত দম বন্ধ করার মতো ছিল। রেইনা বলে, আমি তোমার খুশি সহ্য করতে পারি না। মিসা বলে, তুমি একবার আমাকে মেরে ফেলেছ, এবার আমাকে ছেড়ে দিয়ে নিজের জীবনটা নতুন করে শুরু করো। রেইনা বলে, অনেক দেরি হয়ে গেছে,
চলো দুজন একসাথে মরব। নিচে থেকে মিস্টার মিতো ফ্যারিস হুইলটা লক করে দেয়। এ সময় এখানে ওয়াতারু চলে আসে। ওয়াতারু ওনার থেকে চাবিটা নেয়ার চেষ্টা করে। এতক্ষণে রেইনা মিসার উপর হামলা করে দেয়। মিসা নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। এ সময় দরজাটা খুলে রেইনা পড়তেই যাচ্ছিল, তবে মিসা ওকে বাঁচিয়ে নেয়। মিসা বলে, এবার এসব বন্ধ করো। কিন্তু এই মেয়ে কি এত ভালো? রেইনা বলে, সারা জীবন এটা মনে রেখো, কারণ এসব কিছু তোমারই দোষ। এই বলে লাফ মেরে দেয়। আগের জীবনে রেইনা ওকে ফেলে দিলেও মিসা এখনও ওকে বাঁচানোর চেষ্টা করে, তবে পারে না। রেইনা পড়ে গিয়ে এখানেই মারা যায়। ওয়াতারু ফ্যারিস হুইলের লকটা খুললে মিসা নিচে আসে। বেশি রক্তক্ষরণের ফলে ওয়াতারু বেহুশ হয়ে যায়। ওয়াতারুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ও মৃত্যুর সাথে লড়ছিল। হার্টবিটও বন্ধ হয়ে যায়। ওয়াতারু স্বপ্নে মাকে দেখে। মা বলে, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক দায়িত্ব দিয়ে তোমার মাথায় বোঝা রেখে গিয়েছিলাম। এখন থেকে তুমি নিজের জন্য বাঁচো। তোমার খুশি আমার খুশি। তোমার এখন যাওয়া উচিত। তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য অপেক্ষা করছে। ডাক্তার কাউকে মৃত ঘোষণা করে। দেখা যায় তময়া মারা যায়। তময়া মারা যাওয়ার সাথে সাথে ওয়াতারু হুঁশে আসে। এর মানে মিসার জায়গায় রেইনা আর ওয়াতারুর জায়গায় তময়া মারা গেল। এভাবেই কিছু সময় পার হয়। মিসা ওয়াতারুর খেয়াল রাখছিল। ওয়াতারুও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। কিছুদিন পর ওয়াতারু আর মিস সুমু সুস্থ হওয়ার খুশিতে ওরা সবাই মিলে তাদের জন্য পার্টি রাখে। ওনার ক্যান্সার ঠিক হয়ে গেছে। মিসা তো খুশিতে কাঁদে। সবাই এখানে খুশি ছিল। মিস সুমু ডিসাইড করেছে ওনার চিটার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে মেয়ের সাথেই জীবন কাটাবে। মিকু এতদিনে ইউতোকে পছন্দ করে ফেলেছে আর অনেক সাহস করে ইউতোর কাছে গিয়ে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি, আমার সাথে ডেটে যাবে? ইউতো অবাক। পেছন থেকে ওরা সবাই খুবই মজা করে এসব দেখছিল। ইউতো বলে, ধন্যবাদ, কিন্তু এই মাসেই আমি রেস্টুরেন্ট বন্ধ করে ফ্রান্সে যাব নিজের দক্ষতা বাড়ানোর জন্য। মিকু বলে, কতদিন থাকবে সেখানে? ইউতো বলে, 5 বছর। মিকু বলে, হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আমরা ক্লোজ, আর তুমি আমাকে এটা জানালেও না। আমরা তো একসাথে নতুন বছরও উদযাপন করেছিলাম। ইউতো বলে, আমি ভেবেছিলাম আজকেই তোমাকে বলবো। বেচারির মনটা তো খারাপ। ইউতো ঘুরিয়ে পেঁচিয়ে ওকে বলে দেয় যে ও মিকুকে পছন্দ করে, তবে বেচারি তো কাঁদতে কাঁদতে দৌড়। যাই হোক, এখান থেকে ওদের দুজনের 2025 সাল পর্যন্ত যাওয়ার জার্নি শুরু হয়। একসাথে দুজন বোবা ড্রিঙ্ক খায়, কামেকিচির সাথেও সময় কাটায়, দুজন একসাথে মুভি দেখতে যায়। এরপর 2020 সালে করোনা আসে। সময় ওয়াতারু ওর মায়ের সাথে যে রেস্টুরেন্টে খেতে যেত সেখানে হোম ডেলিভারি সার্ভিস শুরু করে ফেলে, যে কারণে এবার আর রেস্টুরেন্টটা বন্ধ হয় না। দেখতে দেখতে সময় পার হয়। ইউতো ফ্রান্স থেকে ফিরে আসলে ও আর মিকু ডেট করতে শুরু করে। 2025 সাল চলে আসে। মিসা এখন অফিসের কাজ ছেড়ে ওই বৃদ্ধ মহিলার সাথে ওদের পছন্দের ক্যাফেটা আবারও ওপেন করে। অন্যদিকে ওয়াতারু এখন নিজের স্বপ্নের রিসার্চ আবারও শুরু করে, নিয়ে রিসার্চ ল্যাব খোলে। এতদিনে ও কোম্পানির সিইও হয়ে গেছে। মিকু এখন প্ল্যানিং ডিপার্টমেন্টের হেড হয়ে গেছে। এবার 18 সেপ্টেম্বরের দিনটা চলে আসে। আগের জীবনে এই দিনেই মিসা মারা গিয়েছিল। ওরা দুজনই এখন নিজেদের জীবনেই খুশি ছিল। ওরা একটা জায়গায় যায়। ওয়াতারু ওকে প্রপোজ করতে আংটি বের করতেই যাচ্ছিল, এর আগেই মিসা ওকে প্রপোজ করে দেয়, প্লিজ ম্যারি মি। ওয়াতারু বলে, এটা তো আমি বলতে চেয়েছিলাম। মিসা বলে, আমিও এতদিন এটা বলতে চেয়েছিলাম। আমার আগের জীবনে হঠাৎ আমি 10 বছর পেছনে ফিরে এসেছিলাম। তুমি আমার পাশে থাকায় আমি একটা মুহূর্ত একা ফিল করিনি। আমি যখনই হাল ছাড়তে যাচ্ছিলাম তুমি ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়েছ। আমি তোমার সাথেই সারা জীবন থাকতে চাই। আগামীকাল থেকে আমাদের নতুন ভবিষ্যৎ শুরু হবে। এই ভবিষ্যৎ আমি তোমার সাথেই কাটাতে চাই। দুজনই ইমোশনাল হয়ে যায়। ওয়াতারু বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। মিসা বলে, ওয়াতারু, উইল ইউ বি মাই হাজব্যান্ড? ওয়াতারু ওকে আংটি পরিয়ে দেয়। দুজন একসাথে খুশি। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।